আবেগ, একটা একটা ভালোবাসা, একটা প্রতীকী, যা বোঝায় একটা শক্তি, একটা সমন্বয়, ভালোবাসা, স্নেহ, তাই না? আজ বেশি কথা বাড়াবো না, চলে যাব সরাসরি গল্পে। আপনাদের সকলকে স্বাগত রস্টিস প্রোডাকশন প্রেজেন্স স্টোরি বোর্ডে। আজ আপনাদের জন্য শতরূপা নাগপালের গল্প শীতকাঠি। প্রথমেই জানাই লেখিকাকে অশেষ ধন্যবাদ এবং অনেক অনেক শ্রদ্ধা আজকের গল্পটির জন্যে। শতরূপা নাগপালের জন্ম এবং বেড়ে ওঠা উত্তরবঙ্গে। ছেলেবেলার সাহিত্যপ্রীতি থেকেই পরবর্তীকালে হাতে কলম তুলে নেওয়া। সমস্ত ধরনের গল্প লিখে থাকলেও লেখিকা ভালোবাসেন মূলত মানব মনের গভীর আধারে জমে ওঠা গল্প। এর আগে এখন গল্প, 9F10, মরীচিকা, মাহেশ্বরী প্রোডাকশন প্রভৃতি চ্যানেলে এসছে তার বেশ কয়েকটি গল্প। এছাড়া 2020 সালে প্রকাশিত হয়েছে তার ছোট গল্প সংকলন নিতান্ত সহজ সরল। আজ গল্পের সূত্রধর আমি রেজ, গল্প পাঠে সুমন এবং অন্যান্য চরিত্রে সুমন, ঋষিকেশ, শুভম, রেজ, পিয়ালি, নেহা এবং বিদ্যা রেজ। আজ আপনাদের জন্যে আরও একটি রস্টিস অরিজিনালস শতরূপা নাগপালের লেখা শীতকাঠি। আজ বাজার থেকে কি আনবা মাইজি? চাকর সুখিরামের ডাকে বিরক্ত মুখে একটু ঘাড় তুললেন বিনিতা। আজ বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো, তারই আয়োজনে ব্যস্ত ছিলেন তিনি। এই সময় হাঁকাহাঁকি ডাকাডাকি একদম পছন্দ করেন না তিনি। এই সংসারে 10-5টা ঠাকুর চাকর থাকলে কি হবে? কাজ তো বিনিতাকে তদারকি করতে হয়। তার কি আর শান্তিমতো পুজোর ঘরে বসার জো আছে? তিনি হলেন গিয়ে এই সংসারের গৃহলক্ষ্মী। তার মা ছোটবেলা থেকেই তাদের দু বোনকে লক্ষ্মী পুজোর মাহাত্ম্য আর লক্ষ্মী মেয়ে হয়ে থাকার প্রয়োজনীয়তা বুঝিয়ে দিয়েছিলেন। তাই তো চিরকাল তিনি লক্ষ্মী মেয়ে হওয়ার সমস্ত কর্তব্যগুলো নিষ্ঠা ভরে পালন করে চলেছেন। আজ তার পুণ্যেই না তার কর্তার এত বাড়বাড়ন্ত। বিনিতা জানেন মুখে স্বীকার না করলেও তার কর্তাটি মনে মনে একথা ঠিকই মানেন। তাই তো প্রতি বছর দুর্গাপুজো আর বিয়ের তারিখে কর্তার কাছে একটা করে সোনার গয়না পাওয়া তার বাঁধা। বাড়ির লক্ষ্মীকে তো সোনায় মুড়েই রাখতে হয়। একইভাবে প্রত্যেক বিশুদ্ধবার করে মা লক্ষ্মীর আরাধনাও খুব নিষ্ঠার সঙ্গে করেন বিনিতা। তার মা বলতেন, এও স্ত্রীদের নিয়ম করে লক্ষ্মী পুজো করতে হয়, নইলে সংসার ধনে জনে ফুলে ফেঁপে উঠবে কি করে। তা মায়ের দেওয়া শিক্ষা তিনি বৃথা যেতে দেননি। নিজে তো পালন করেইছেন, তার সাথে নিজের দুই মেয়েকেও সেই ইজের পড়ার কাল থেকেই সেই শিক্ষাতেই বড় করেছেন। বিনিতার দুই মেয়ে, বড়জন চিকুর আর ছোটজন কাঁকন। বড় মেয়েটি তার বড্ড লক্ষ্মী। মায়ের দেওয়া প্রতিটি শিক্ষা আজীবন মেনে চলেছে। মা বাবার কথার ওপর কোনোদিন কথা বলেনি। এমনকি গ্র্যাজুয়েশনে এত ভালো রেজাল্ট করেও বাবার এক কথায় হাসি মুখে বিয়ের পিঁড়িতেও বসে পড়েছে। এখনকার মেয়েদের মতো ধিঙ্গিপোনা তার একদম নেই। কত ভালো গানের গলা ছিল তার। বিখ্যাত পণ্ডিতদের কাছে 10 বছর গানের তালিম নিয়েছিল সে। কিন্তু এখন জামাই পছন্দ করে না বলে বিয়ের পর মেয়ে আর গান গায়নি। মেয়ে মানুষ তো এমনই হবে যার মানিয়ে নেবার ক্ষমতা আছে, সহনশীলতা আছে, নইলে আর কিসের মেয়ে মানুষ? মেয়েদের এই গুণেই না সমাজ সংসার টিকে আছে। বড় মেয়েকে নিয়ে ভারী গর্ব বিনিতার। ছোট মেয়ে কাঁকনো মায়ের কথা অমান্য করে না, তবে সে তার দিদির মতো অত বাধ্য নয়। সবকিছুতেই কি কেন এইসব করে প্রশ্ন করে বড়। আরে বাবা, মেয়ে মানুষের এত জানতে চাওয়া কিসের রে? তোর বাপ মা কি তোর খারাপ চায়? খুব ছোটটি তো আর তুমি নও, এইবারে কলেজে উঠলে। কলেজ শেষ হতে না হতে তোমাকেও তোমার দিদির মতো পরের ঘর করতে যেতে হবে না। এই ছোট মেয়েটাকে আরেকটু বোঝদার করে তুলতে হবে বিনিতার। মেয়ে হয়েই এত তেজ, ছেলে হলে না জানি কি হতো। ছেলের কথা মনে হতেই মনটা খারাপ হয়ে যায় বিনিতার। তার এই সব পাওয়া জীবনে একমাত্র না পাওয়া হলো
ছেলের মা হওয়া। আহারে, তার যদি একটা ছেলে থাকতো, কেমন একটা চাঁদপানা ছেলে। কর্তার এত সহায় সম্পত্তির একটা উত্তরাধিকার থাকতো তাহলে। একটা বউ আসতো বাড়িতে, নাতিপুতি হতো। আহা, কেমন চাঁদের হাট বসতো তার সংসারে। কর্তাও কি আর আপন হতেন না? ছেলে না হওয়ার দুঃখেই তো তিনি। ইস, সেবারে যদি। আর ভাবতে পারেন না বিনিতা। নিচতলা থেকে উড়িয়া ঠাকুরটা হাঁক পাড়ছে। কর্তার বেরোবার সময় হয়ে গেল। শাশুড়ি মায়ের ওষুধ খাওয়া আছে, মেয়ে কলেজ যাবে, সময় মতো টেবিলে খাবারটা পৌঁছতে হবে তো। একটা দীর্ঘশ্বাস ফেলে মা লক্ষ্মীকে একটা সাষ্টাঙ্গ প্রণাম করে নিচে নেমে এলেন বিনিতা। এই শহরে নৃপতিবাবু যখন এসেছিলেন তখন তার বয়স ছিল মাত্র 10 বছর। নৃপতিবাবুর বাবার ছিল বংশপরম্পরায় লোহা লক্করের ব্যবসা। এই শহরে এসে বসার জমার পর তেজারতি কারবারেও হাত পাকান তিনি। খুব অল্প সময়েই সেই কারবারের লভ্যাংশ ফুলে ফেঁপে উঠতে থাকে। এই সরকার মেনশন, সেই পৈতৃক ব্যবসা যখন নৃপতিবাবুর হাতে এসে পড়ে, তখন তিনি পিতার দেখানো পথে নিপুণভাবে হেঁটে এবং তার নিজের বুদ্ধি কাজে লাগিয়ে নিজের ব্যবসা দুটোকে উন্নতির চরম শিখরে পৌঁছে দেন। আজ লোহা লক্কর আর তেজারতির ব্যবসার পাশাপাশি ছোট বড় মিলিয়ে আরও খান সাতেক ব্যবসা আছে তার। নৃপতিবাবু সার্থক নামা লোক। ছেলেবেলায় শুনেছেন তার জন্মের পরেই নাকি কোনো এক জ্যোতিষী তার জন্ম সময় ও গ্রহ নক্ষত্র বিচার করে বলেছিলেন এই ছেলের কপালের রাজযোগ আছে, কোনোদিন ধন জনের অভাব হবে না তার। জ্যোতিষীর কথায় খুশি হয়ে তাই নৃপতিবাবুর বাবা তার নাম রেখেছিলেন নৃপতি, মানে রাজা। নিজেকে রাজা ভাবতে খুব পছন্দ করেন তিনি। তাই বিষয় আশয় বাড়ানোর থেকে শুরু করে শখ শৌখিনতা সবেতেই তার একটু আভিজাত্য আর বড়লোকিয়ানা আছে। এই 55 বছর বয়সেও তার চুলে তেমন পাক ধরেনি। একহারা ঝরঝরে চেহারা তার। গিলে করা পাঞ্জাবি আর দামি স্যুট ছাড়া কিচ্ছু পরেন না তিনি। বিদেশি সুগন্ধি ব্যবহার করেন, ইম্পোর্টেড চশমা ও ঘড়ি পরেন। আর পাশাপাশি বাড়িতে বাৎসরিক দুর্গাপুজো, কাঙালি ভোজন সব কিছু করেন। নেশা করার বিষয়েও তার পছন্দ অপছন্দ বেশ রাজোচিত। তিনি দামি মদ খান, অ্যান্টিক গড়গড়ায় হুঁকো টানেন এবং টপ ক্লাস এসকর্টদের সাথেই শোন। তার পাশাপাশি নিয়মিত রেসের মাঠে যাওয়া, নিজের রোলস রয়েস চেপে হাওয়া খেতে বেরোনো, বাগান বাড়িতে ইয়ার দোস্ত নিয়ে মাঝে মধ্যে পানাহারের আসরও বসান। যদিও নৃপতিবাবু এইসবের মধ্যে কোনো পাপ দেখেন না। তিনি মনে করেন পাপ পুণ্য সব মানুষ তৈরি করে। যার টাকা নেই সে সব দোষেই দোষী, আর যার টাকা আছে তার 7 খুন মাফ। তবে তার কিছু নীতি জ্ঞানও আছে। সেই জন্যই তিনি একজন বাঁধার রাঁড় থাকা সত্ত্বেও তাকে কখনোই নিজের বাড়িতে তোলেননি। সংসারে প্রত্যেকের ভরণ পোষণে কখনো কার্পণ্য করেননি। মেয়েদেরকেও অবহেলা করেননি। খাইয়েছেন, পড়াশোনা শিখিয়েছেন, বৃদ্ধা মাকে মাথায় করে রেখেছেন। অন্য ছেলেদের মতো বৃদ্ধাশ্রমে দিয়ে আসেননি। বউয়ের এত গলদ থাকা সত্ত্বেও আজীবন তার ভার বয়ে চলেছেন। তাকে এক কথায় সোনায় মুড়িয়ে রেখেছেন। এর পরিবর্তে পরিবার থেকে কিছুই চাননি তিনি, একমাত্র আনুগত্য ছাড়া। একজন রাজা তার প্রজাদের থেকে সেটাই তো চান। এমনিতেও তার পরিবারে একমাত্র তিনিই পুরুষ, তাই কোনো বিষয়ে পরামর্শ করতে হলে অন্যদের মতামত নেবার কোনো প্রশ্ন ওঠে না। মেয়ে মানুষের বুদ্ধি নেওয়া আর গোবর খাওয়া দুটো একই জিনিস। তার পরিবারে তিনিই রাজা, একছত্র ও স্বৈরাচারী। ধোপদুরস্ত গিলে করা পাঞ্জাবি পাজামা পরে গলায় সোনার চেনটায় হাত বোলাতে বোলাতে নিজের প্রতিবিম্ব দেখছিলেন বেলজিয়াম ক্লাসের আয়নাটাতে। একটা চাপা দীর্ঘশ্বাস তার অজান্তেই পড়ে। নৃপতিবাবুর 2 মেয়ে বাপ গঠি। মায়ের তেমন কিছুই পায়নি 2 বোন, স্বভাব ছাড়া। না, নৃপতিবাবুর তেজ মেয়ে দুটো কেউই পায়নি। ওদের পেতে দেওয়া হয়নি। মেয়ে মানুষের রাগ তেজ একদম বরদাস্ত করেন না তিনি। তবে হ্যাঁ, তার যদি একটা ছেলে থাকতো তবে নিশ্চয়ই তার মতো তেজি হতো। ইস, কেন যে সেবারে। একটা পুরনো অপরাধবোধ বিষাক্ত কীটের মতো কামড়ে ধরে নৃপতিবাবুকে। তিনি সজোরে গা ঝাড়া দিয়ে ওঠেন।
সারাদিনে তার অনেক কাজ আছে। সকালবেলা এসব আজে বাজে চিন্তা করে গোটা দিনটা মাটি করতে চান না তিনি। লোকে বলে বাপগোঠি মেয়েরা সুখী হয়। নৃপতিবাবুও চান তার মেয়েরা যাতে সুখী হয়, তবে সে সুখ হবে নৃপতিবাবুর নির্বাচিত। নিজেদের ভালো বোঝার ক্ষমতা যদি ঈশ্বর মেয়েদের দিত তাহলে তো হয়েই গিয়েছিল। ইমোশনাল ফুল সব, সাধে কি বলে নারী নরকের দ্বার। গায়ে অল্প আতর ছিটিয়ে সদর্পে নিচে নেমে আসেন নৃপতিবাবু। রোলস রয়েসে চেপে ড্রাইভারকে হালকা সাউন্ডে গজল চালিয়ে দিতে বলেন এবং মাথাটা এড়িয়ে বসে পড়েন। আজকে ডিলটা ফাইনাল হয়ে গেলে তার প্রমোটারি ব্যবসাটা একটা বড় লাভের মুখ দেখবে। আকাশটা আজ সকাল থেকেই গুমোট করেছে খুব, থেকে থেকেই গরমের হালকা ছুটছে। গাড়ির কাঁচ তুলে দিয়ে এসি চালিয়ে দিলেন নৃপতিবাবু। সকালের বরাদ্দ দুধ চিঁড়ে আর প্রেশারের ট্যাবলেট খেয়ে নিজের ঘরে মহাভারতখানা খুলে বসেছিলেন বেনুবালা দেবী। বেনুবালার এখন অখণ্ড অবসর। সারাদিন পায়ের ওপর পা তুলে বসে বসে খবরদারি করা ছাড়া তেমন কোনো কাজ নেই তার। মাঝে মধ্যে ইচ্ছা হলে রামায়ণ মহাভারত খুলে বসেন। বেনুবালা সেকালের পাঠশালায় যাওয়া মেয়ে। বিয়ের পর প্রায় নিরক্ষরদের পরিবারে এসে নিজের অক্ষর জ্ঞান নিয়ে তার একটা হালকা অহং তো জন্ম নিয়েছিল। এই বয়সে এসেও রেগে গেলে তিনি প্রায়ই তার বিদ্যে বুদ্ধির কথা তুলে নিজের স্বর্গত পিতার উদ্দেশ্যে বিলাপ করে থাকেন যে তিনি জেনে বুঝে কোন পরিবারে তাকে বিয়ে দিয়েছেন ইত্যাদি ইত্যাদি। প্রসঙ্গত, বেনুবালার স্বামী ভূপেন সরকার আজ থেকে বহুকাল আগেই ইহকালের মায়া ত্যাগ করেছেন। বেনুবালার বিয়ে হয়েছিল 9 বছর বয়সে। তার স্বামীর বয়স তখন 19। সেই সময় সরকার বাড়ি সচ্ছল হলেও তাদের এত বাড়বাড়ন্ত ছিল না। বাড়ি ভর্তি শ্বশুর শাশুড়ি ননদ দেওর। বড় ছেলের বউ হওয়ার দৌলতে কম ঝক্কি তো পোহাতে হয়নি তাকে। ননদের বিয়ে, তাদের ছানাপোনা হওয়া, দেওরদের অফিস কলেজের ভাত দেওয়া, তাদের বউদের সংসারের শিক্ষা দেওয়া, বুড়ো শ্বশুর শাশুড়ির সেবা করা, কি না করেছেন তিনি। তাও কি শান্তি ছিল? বিয়ের 8 বছরের মাথায়ও যখন বেনুবালা গর্ভবতী হলেন না, তখন সারা বাড়ি জুড়ে সে কি ছিচ্ছিকার। যেন সব দোষ ওনারই। মেয়ে মানুষ সব করতে পারে, কিন্তু স্বামী নিন্দে করতে পারে না। তাই কর্তার গোপন কথাটা বুকের ভেতরেই চেপে রেখেছিলেন বেনুবালা। তাছাড়া কি বা বলতেন? তার কর্তা পরনারীতে আসক্তা। এ যে তার নারীত্বের অপমান, এ যে তার 17 বছরের যৌবনের অপমান। পুরুষ মানুষের একটু আধটু ছোঁকছোক ভাব থাকেই, তা বলে ঘরের বউয়ের কাছেই ঘেঁষবে না? বাচ্চা কাচ্চা হবে না? দুঃখের অন্ত ছিল না বেনুবালার। তারপর এক তুতো ননদকে সব কথা খুলে বললেন তিনি। তিনি কিছু পথ বাতলে দিয়েছিলেন বেনুবালাকে। 17 বছরের বেনুবালা লজ্জার মাথা খেয়ে কর্তার দিকে এগিয়েছিলেন। কিছু কাঠখড় পোড়াতে হয়েছিল ঠিকই, তবে পুরুষ মানুষকে বশ করা খুব যে কঠিন নয়। যদি সেই বশ করার উদ্দেশ্য হয় সন্তান উৎপাদন, তবে তো কঠিন নয়। ছেলে নৃপতি জন্মাবার পরে অবশ্য বেনুবালার দিন খুব দ্রুতই বদলে গিয়েছিল। বংশধরের জননী হওয়া সূত্রে সকলে মাথায় করে রাখতে শুরু করেছিল তাকে। ছোট্ট নৃপতির মুখের দিকে তাকিয়ে বেনুবালা প্রায়ই ভাবতেন, আর কটা বছর আগে এলি না কেন বাপ? ছেলে জন্মের পর কর্তার ব্যবসাতে আরও উন্নতি হচ্ছিল। শেষে শরিকি ঝামেলা ছেড়ে পৈতৃক ভিটে ছেড়ে তিনি নতুন শহরে উঠে এলেন। এরপর থেকে শুধুই উন্নতি দেখেছেন চোখের সামনে। বেনুবালা জানেন এ সবই হয়েছে তার ছেলে নৃপতির ভাগ্যে। জন্মের সময় ওর কোষ্ঠীতে রাজযোগ ছিল, তাই সেই সূত্রে বেনুবালা হলেন রাজমাতা। রাজমাতার মতোই মাথায় করে রেখেছে তাকে ছেলে। কোনো অভাব নেই তার। তবে কি বাপের স্বভাব যাবে কই? ছেলেও বাপের মতো কারো পরোয়া করে না। বউটাকে তো মানুষের পর্যায়েই ধরে না। একগুয়ে কারো সাথে কোনো পরামর্শ করে না, নিজের মায়ের সাথেও না। তবে এটুকু তেজ তো পুরুষ মানুষের থাকবেই। ওই মেদামারা নরম সরম পুরুষ মানুষ দু চোখে দেখতে পারেন না বেনুবালা। একদিন এমনই এক পুরুষের জন্য অনেক চোখের জল ফেলতে হয়েছিল তাকে।
মহাভারতখানা নামিয়ে রেখে ঘরের বাইরে যান বেনুবালা। কাকুন কলেজে যাবার জন্য বেরোচ্ছে। তাকে দেখেই তার গালে একটা চকাশ করে চুমু খেয়ে নিল। ও বুড়ি, টাটা। তারপরে হেসে বেরিয়ে গেল। ফোকলা দাঁতে অল্প হাসলেন বেনুবালা। তার এই নাতনিটি বড় চঞ্চল, বড়টি শান্ত। নাতি না থাকার একটা আক্ষেপ থাকলেও বড় ভালোবাসেন বেনুবালা তার নাতনিদের। দুজনেই বাবার মতো দেখতে, ফর্সা, লম্বা, আকর্ষণীয়। শুধু রূপ নয়, ছোটটার পড়াশোনার মাথা খুব ভালো, আর বড়টা তো আবার পড়ালেখার পাশাপাশি গান গাইতো চমৎকার। নিপু আরেকটু পড়ালে পারত মেয়েটাকে। অবশ্য বড় নাতনির বিয়েটা যে খুব ভালো হয়েছে তাতে সন্দেহ নেই। ছোটটাকেও এবারে মনে হয় বিয়ে দিয়ে দেবে নিপু। তাকে কি আর জিজ্ঞাসা করতে আসবে? না, অত ভেবে কাজ কি। মেয়ের বাপ যা ভালো বোঝে তাই করুক। একটা চাপা দীর্ঘশ্বাস পড়ে বেনুবালার। কলেজে যাবার জন্য বাসের অপেক্ষা করছিল কাঁকুন। বাড়িতে 2-3টে গাড়ি থাকা সত্ত্বেও বাসেই চলাফেরা করতে স্বচ্ছন্দ বোধ করে সে। বন্ধুরা চলে আসবে এক্ষুনি, সকলে মিলে হই হই করে চলে যাবে কলেজে। আর তো কটা মাত্র দিন, তারপরেই তার পরিণতিও যে দিদির মতো হবে তা ভালো করেই জানে কাঁকুন। মাঝে মাঝে তার যুবক মন বিদ্রোহ করতে চায়, বাবার মুখোমুখি হয়ে নিজের মতটা জানিয়ে দিতে মন চায়। কিন্তু বাবার প্রবল ব্যক্তিত্ব আর শৈশব বাবার প্রতি আরোপিত ভয় ও শ্রদ্ধার কাছে মাথা তুলে দাঁড়ানো আর হয় না। তাই সে কলেজ, ক্যান্টিন, আড্ডা, বন্ধু এসবকে একটা ঢাল বানিয়ে নিয়েছে। আপাতত নিজের সত্তাকে বাঁচিয়ে রাখার উদ্দেশ্যই একমাত্র উদ্দেশ্য কাঁকনের। ধনী পরিবারের মেয়ে হওয়া সূত্রে তার কাছে সবসময় প্রয়োজনের অতিরিক্ত টাকা থাকে, যা দিয়ে কাঁকন মুক্ত হাতে বন্ধুদের ক্যান্টিনে খাওয়ায়, সিনেমা দেখায়। এইসব কারণে ইদানিং অনেক বন্ধুই জুটেছে তার। তাদের সাথে হাসি খেলায় নিজেকে ভুলিয়ে রাখে, আর দিনরাত ঈশ্বরের কাছে প্রার্থনা করে কলেজ লাইফটা যেন শেষ না হয়ে যায় তার। কাঁকন জানে তার বাবা মায়ের সম্পর্ক আর 5টা স্বামী স্ত্রীর সম্পর্কের মতো স্বাভাবিক নয়। বাবা মাকে মানুষ বলেই ধরে না, বাবার অন্য মেয়ে মানুষ আছে। আর এইসব জেনেও মা বাবাকে ভয় ভক্তি করে। ছেলেবেলা থেকেই তাকে আর তার দিদি চিকুরকেও মা এই শিক্ষাই দিয়েছেন, বাবাকে ভয় করার, ভক্তি করার শিক্ষা। স্কুলে বান্ধবীরা তাদের বাবাদের নিয়ে কত গল্প করত, কিন্তু অনেক চেষ্টা করেও সে বা তার দিদি বন্ধুদের সাথে এ জাতীয় গল্পে যোগ দিতে পারত না। কাকুরের মনে পড়ে না বাবা কখনো তাকে বা দিদিকে কোলে নিয়েছেন, বা একটাও আহ্লাদের কথা, আদরের কথা বলেছেন। বাবা অনেক দামি জামা কাপড়, পুতুল, গয়না দিয়েছেন, 2 বোনকেই দিয়েছেন। তবে সেগুলো কি আদৌ আদরের দান বলা যায়? কাকন জানে সেই দামি জামা কাপড়, গয়না, পুতুল সে আর চিকুর অর্জন করেছে পিতার কন্যা হওয়া সূত্রে নয়, একজন স্বৈরাচারী রাজার বশ্যতা গ্রহণকারী প্রজা হিসেবে। এই দানে দাতার গর্ব আছে, কিন্তু পিতা স্নেহ নেই। এই বোধটুকু হওয়ার পর থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে কাঁকন। বাবার দাক্ষিণ্য যত কম নেওয়া যায় ততই ভালো। মা যখন আজকাল খুব গয়নাগাটি পরে সেজে গুজে বাবার সাথে কোথাও যায়, কাঁকনের ভয় করে, ঘৃণা হয়। ভয় হয় যখন চিকুরও একগা গয়না পরে দীপ্তদার সাথেই বাড়িতে আসে। নিজের ভবিষ্যৎ যেন চোখের সামনে দেখতে পায় ও। কাঁকন জানে বিতনুর সাথে ওর সম্পর্কের বয়স খুব বেশি হলে 6 মাস। কলেজ শেষ না হতে হতেই বাবা ওকেও দিদির মতো সুপাত্রস্থ করবে। বিতনও কিচ্ছু করতে পারবে না, যেভাবে দিদির বিয়ের সময় অসহায়ের মতো তাকিয়ে দেখা ছাড়া আর কিচ্ছু করতে পারেনি মল্লাদদা। বিয়ের আগের দিন সারা রাত চিকুর জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেছিল, এটা জানে কাকন। কিশোরী কাকন তখন জিজ্ঞাসা করেছিল, তুই যখন জানতিস বাবা তোকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে, তাহলে মোল্লারদার সাথে শুধু শুধু প্রেম করতে গেলি কেন? কান্না ভেজা গলায় চিকুর বলেছিল, পৃথিবীটা যে খুব সুন্দর,
এই কথাটা বিশ্বাস করতে খুব প্রাণ চেয়েছিল রে। সেদিন কথাটার মানে না বুঝলেও আজ বোঝে কাকুর। বিতনুকে দেখে তারও যে বিশ্বাস করতে প্রাণ চায় যে সব পুরুষ মানুষ তার বাবার মতো হয় না। বন্ধুরা চলে এসছে বাস স্টপে, বিতনুও আছে ওদের সাথে। চোখের ইশারায় কি যেন কথা হয় ওদের, মুখে হাসি ফোটে কাকনের। ঠান্ডা একটা হাওয়া ছেড়েছে, গর্ভিণী মেঘের পেট খসে এক্ষুনি শত সহস্র মুক্ত দানার মতো বৃষ্টিকণা নেমে আসবে। নিজের মনের মেঘেও আর্দ্রতার টের পায় চিকুর। সবার চোখ লুকিয়ে বিতুলুর হাত আঁকড়ে ধরেও। ঘন অন্ধকার রাত্রির পেট চিরে রক্তাভ সূর্য উঠছে খুব ধীরে ধীরে। আরো একটা নির্ঘুম রাত কাটিয়ে দিনের আলো ফুটতে দেখল চিকুর। ভোরের নরম মিষ্টি হাওয়া চিকুরের চুল, ঠোঁট, নাক ছুঁয়ে দিয়ে যাচ্ছে। অথচ চিকু শিহরিত হচ্ছে না। আজকাল কোনো কিছুতেই চিকু শিহরিত হয় না। সে সচল, সবাক, অথচ যেন মানুষের খাঁচায় বন্দি এক প্রেত, যে মুক্তির জন্য হাঁসফাঁস করছে। একটা সময় ছিল যখন চারপাশের সব কিছুই চিকুরের মনে খুব প্রভাব ফেলত। স্কুল ফেরতা পথে দেখা হওয়া বৃদ্ধ ভিখারি থেকে শুরু করে ড্রেনে পড়ে যাওয়া কুকুরছানা, সবার জন্যই মন কাঁদত চিকুরের। বাবার চোখ রাঙানিকে উপেক্ষা করে অবশ্য কোনোদিনই তেমন কিছু করতে পারেনি। তবে এককালে ওর এমন একটা মন ছিল যা অন্যের জন্য ভাবত। আজ বহুদিন হলো সেই মনটাকে চিকুর নিজের হাতে গলা টিপে মেরে ফেলেছে। মায়ের শিক্ষার মতো বাবার লক্ষ্মী মেয়ে দীপ্তার্ক লক্ষ্মী বউ হবার স্বার্থে সে নিজের হাতে সেই চিকুরটাকে গলা টিপে মেরে ফেলেছে। এখন ওর সমস্ত ভাবনা চিন্তা সব শুধু দীপ্তার্ক আর ওর পরিবারকে ঘিরে, রীতি রেওয়াজ অনুযায়ী। আগের চিকুরকে এখন ভুলেই গেছে দীপ্তার্কর বউ চিকুর। শুধু অনেকদিন পর পর মনে পড়ে দু একটা গানের লাইন, একটা লম্বা বিনুনি করা উজ্জ্বল চোখের মেয়ে, একটা ভাবুক ছেলে, আর একটা মায়াময় বিকেলের কথা। মিলন হবে না জেনেও ছেলে মেয়ে দুটো হাতে হাত রেখেছিল একদিন। ব্যাস, অতটুকুই। এর পরের কথা আর কিছুতেই মনে করতে চায় না চিকুর। মনে পড়েও না বোধহয়। হয়তো সেই শেষ কাটানো বিকেল পর্যন্ত চিকুর বেঁচে ছিল। শূন্য চোখে বাথরুমে ঢোকে চিকুর। ঠান্ডা জলের ধারায় দাঁড়িয়ে রাত জাগার ক্লান্তি দূর করতে চায়। দীপ্তার্ক এক্ষুনি অফিসে বেরোবে, তার খাবার তৈরি করতে হবে, তারপর বাড়ির বাকিদের জন্য ব্রেকফাস্টও বানাতে হবে। সকালে দুধ কর্নফ্লেক্স ছাড়া আর কিছু খায় না দীপ্তার্ক, কিন্তু বাকিদের পুরি সবজি চাই। বাড়ির লক্ষ্মী বউ চিকুর কোমরে আঁচল গুছে রান্নাঘরে যায়। সকালে এই বাড়ির সবাই চিকুরকে এভাবেই দেখতে ভালোবাসে। চিকুর, একবার শোন না, আর কটা দিন একটু বাড়িতে আটকে রাখতে পারবি না বিয়েটা? প্লিজ একটু দেখ। তুই ভালো থাকিস মল্লার। এই জীবনে আমাদের আর একসাথে ভালো থাকা হলো না। আমি ভালো থাকবো, আর তুই, তোর কি হবে? পারবি তুই অন্য লোকের বউ হয়ে কাটিয়ে দিতে? আমাকে মনে পড়বে না তোর? পড়বে, কিন্তু জানিস, মা বলে মেয়েরা নাকি জলের মতন, যে পাত্রে রাখবে সেই আকার নেবে। তাই মনে হয় খুব একটা অসুবিধা হবে না। জানিস, আমি না আর কোনোদিন গান গাইতে পারবো না। কেন? তবে তুই বাঁচবি কি নিয়ে? কেন? সংসার করব। মা বলেছে দীপ্তার্ক নাকি গান গাওয়া পছন্দ করে না। বাহ,
দারুণ দারুণ বন্দোবস্ত করেছিস তো। আমার সব গান আমি আজ তোকে দিয়ে যাচ্ছি মল্লার। তুই গানটা চালিয়ে যাস। দে, কথা দে আমায়। কথা কথা আমি দিতে পারবো না রে চিকুর। এর আগেও একটা মেয়েকে সারা জীবন পাশে থাকার কথা দিয়ে রাখতে পারিনি আমি। পারবো না, পারবো না রে। আয়, তবে শেষ একবার একসাথে একটা গান ধরি। গান? গান গাইবে তুমি? কবিতা লিখবে? মল্লারের মুখটা হঠাৎ বদলে যেতে থাকে। একটা ছুঁচোর মতো মুখের পুরুষ টেনে টুনে চিকুরের লেখার খাতাটা ছিঁড়ছে আর বিকট স্বরে হাসছে। একটা চিৎকার করে ঘুম ভেঙে উঠে বসলো চিকুর। ঠেরঠেরে গ্রীষ্মের দুপুরে হে কি স্বপ্ন দেখলো! গা গুলিয়ে উঠল চিকুরের। বেসিনে গিয়ে হড়হড় করে বমি করল। মাথাটা দুলে উঠল ওর। বদহজম হয়েছে বোধ হয়। শরীরটাকে টেনে টেনে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে পড়ল। মল্লারাজ অনেক দিন বাদে ওর স্বপ্নে এলো। আজকাল আর মল্লার কেউ মনে পড়ে না, অথচ আজ স্বপ্নে এলো মল্লার। একটা আবেশ ঘিরে ধরার আগেই স্বপ্নের শেষটুকু মনে হতে আবার গাটা গুলিয়ে উঠল ওর। স্বপ্নতত্ত্ব পড়েনি কখনো চিকুর, কিন্তু ও জানে শেষে ছুঁচোর মতো মুখের পুরুষটা আসলে কে। গাটা ভারী ভারী ঠেকছে চিকুরের। শীত করছে, জ্বর আসবে বোধহয়। অফিস থেকে ফিরতে আজ একটু দেরি হয়ে গেল দীপ্তারকর। আজ সন্ধ্যায় আবার মিস্টার বাসুর বিবাহবার্ষিকীর পার্টি আছে, সেখানে যেতেই হবে, এবং সস্ত্রীক নেমন্তন্ন। মিস্টার বাসু ওর অনেক দিনের ক্লায়েন্ট, ওর কথা দীপ্তার্ক ফেলতে পারে না। নইলে চিকুরের মতো একটা মিডল ক্লাস মেন্টালিটির মেয়েকে নিয়ে ওর এ সমস্ত পার্টিতে যেতে একেবারে ইচ্ছা করে না। সবাই জানে এসব হাই ক্লাস পার্টিতে একটু আধটু পানাহারের সাথে সাথে বড় স্ত্রীদের সঙ্গে ঢলাঢলি একটু আধটু চলে। চিকুরের সবটাতেই বেশি সতীপনা। দীপ্তার্ক যেন জানে না বিয়ের আগে কোন কলেজের ছোঁড়ার সঙ্গে চিকুরের ঢলাঢলি ছিল। যত সব ন্যাকামো এখন। মনটা তেতো হয়ে আসে দীপ্তার্কর। এমনিতে চিকুর বেশ বাধ্য, কিন্তু ওর এই বাধ্যতার মধ্যে একটা প্রাণহীনতা আছে, যেন রোবট। অবশ্য মেয়ে মানুষের বেশি ট্যাও মোটেও সহ্য হয় না ওর। মেয়ে মানুষ থাকবে মেয়ে মানুষের মতো। অফিসের ফিমেল কলিগদের নিয়ে প্রায়ই আলোচনা হয় দীপ্তার্কর বন্ধু মহলে। দু কলম পড়াশোনা করে পুরুষ মানুষের সঙ্গে পাল্লা দিতে এসে পড়েছে সব। সব নেড়িবাদীর দল। মিস্টার বাসুর পার্টি থেকে ফিরে মদ্যপ দীপ্তার্ককে বিছানায় শুইয়ে দিয়ে বারান্দায় এসে দাঁড়ায় চিকুর। একঘা জ্বর নিয়েও দীপ্তার্কর ইচ্ছেতে আজ মিস্টার বাসুর বিবাহবার্ষিকীর পার্টিতে গিয়েছিল সে। না গিয়ে উপায় ছিল না। একটা দামি কাঞ্জিভারম আর সোনার গয়নায় সেজে হাসি মুখে দীপ্তার্কর সাথে পৌঁছে গিয়েছিল নির্দিষ্ট ভেন্যুতে। পার্টিতে পানাহারে মত্ত ছিল সকলে। চিকুর একপাশে দাঁড়িয়েই ছিল। হঠাৎই একটি মেয়ের চিৎকারে সবাই জড়ো হয়ে যায়। চিকুরও হাজির হয় সকলের সাথে। গিয়ে দেখে দীপ্তার্কদের অফিসের নতুন মেয়েটি কলার ধরে আছে দীপ্তার্কর কলিগ অনিমেষ বাবুর। মেয়েটি চেঁচিয়ে বলছিল অনিমেষবাবু কিভাবে ওর সাথে অসভ্যতা করেছে। পার্টিতে কেউ ওর কথা শুনল না। উল্টে দাঁত বের করে হাসতে হাসতে অনিমেষবাবুর পিঠ চাপড়াচ্ছে সবাই। আর সেই দলে দীপ্তার্কও আছে। এমনকি মিসেস বাসুও হাসিতে যোগ দিয়ে মেয়েটাকে বললেন, কাম অন মালিনী ডার্লিং, হ্যাঁ তো সিরিয়াসলি নিচ্ছ কেন এসব? এগুলো তো খুব নর্মাল ব্যাপার। চিকুরের মাথাটা আবার ঘুরে ওঠে। এগুলো নর্মাল? চিকুর জানে এই মালিনীকে নিয়ে দীপ্তার্কদের অফিসে বরাবরই ঔৎসক্য, লালসা। দীপ্তার্ককে ফোনে এই বিষয়ে কথা বলতেও শুনেছে। অনিমেষবাবুকেও বেশ জানে চিকুর। চোখে হায়নার দৃষ্টি নিয়ে লক্ষ্য করেছে চিকুরকে।
কিছু সময় পরে মিসেস বাসুকে দেখে চিকু সব জানালে তিনি খুব হেসে ঢলে পড়ে গড়িয়ে বললেন, মাই গড, তুমি এখন এসব মনে করে বসে আছো? গিয়ে দেখো ওদিকে, মালিনী নিজেই অনিমেষের সাথে ড্রিঙ্ক করছে। চিকুর কোথাও গেল না। ও জানে মিসেস বাসু সত্যি কথাই বলছেন। মালিনী এখন অনিমেষবাবুর গায়ে ঢলে পড়ে মদ্যপান করছে। সবাই ওর ঢলানিটাই দেখছে, চোখের অসহায়তাটা কেউ দেখছে না। চিকুর শুনেছে এই শহরে এই চাকরিটা ছাড়া মালিনীর কিচ্ছু নেই। বাড়িতে বিধবা মা আর ছোট ভাই আছে ওর। গাটা আবার গুলিয়ে ওঠে চিকুরের, বিবমিশা ঠেলে বেরিয়ে আসছে। সকালে ঘুম থেকে উঠে চিকুরকে কোথাও দেখতে পেল না দীপ্তার্ক। চিকুর জানে আগের রাতে পার্টি থাকলে পরের দিন সকালে লেবু জলের দরকার হয় ওর, তাও সামনে তৈরি করে রাখেনি। এত সাহস! সারা বাড়িতে কোথাও দেখা গেল না চিকুরকে। খালি পাওয়া গেল একটা চিরকুট, তাতে লেখা, তোমার লক্ষ্মী বউ আর হওয়া হলো না আমার এই জীবনে, পারলে ক্ষমা করো। তুমি চাইলেই আমি ডিভোর্স পেপারে সাইন করে দেব, তোমাকে আর কষ্ট পেতে হবে না। আর যাই করো, আমাকে আর ফেরাতে যেও না, প্রাণ থাকতে আমি আর ফিরব না। হতবুদ্ধি দীপ্তার্ক বসে পড়ল সোফায়। গায়ে চিমটি কেটে দেখল এখনো ঘুমিয়ে ঘুমিয়ে দুঃস্বপ্ন দেখছে কিনা। আজ সকাল থেকেই সরকার ম্যানশনের পরিবেশ থমথমে। দীপ্তার্ক ফোন করেছিল সকালে, চিকুরকে নাকি কোথাও পাওয়া যাচ্ছে না। সবাই দুশ্চিন্তা করতে শুরু করেছিল। এর মধ্যেই চিকুর এসে হাজির। মেয়ে হারিয়ে গেছে তাতে যতটা না সকলে দুশ্চিন্তায় ছিল, তার চেয়ে অনেক বেশি দুশ্চিন্তা এখন সকলের। বিবাহিত মেয়ে হাতে নোয়া খুলে সিঁদুর মুছে বাপের বাড়ি এসে হাজির হয়েছে। এ কি কম অপমানের? এর চেয়ে মেয়ের মৃত্যু সংবাদও যেন অনেক কাঙ্ক্ষিত ছিল। নৃপতিবাবু এখনো বাড়িতে ফেরেননি। তিনি ফিরলে যে কি হবে তা ভেবে কুল পাচ্ছেন না বিনীতা। হাপুস নয়নে কাঁদছেন, মেয়েকে বারবার বলছেন স্বামীর কাছে ক্ষমা চেয়ে নিয়ে ফিরে যেতে। অথচ তার বরাবরের বাধ্য মেয়ে খুব শান্ত গলায় উত্তর দিয়েছে যে সে আর ফিরবে না। তার বলার মধ্যে একটা জোর ছিল। বিনীতা আর কথা বাড়াননি। এখন নিজের ঘরে খাওয়া দাওয়া করে শান্তিতে ঘুমোচ্ছে, যেন পৃথিবী ধ্বংস হয়ে গেলেও ওই মেয়ের শান্তি নষ্ট হবে না। এত সাহস কে দিল মেয়েটাকে? না হয় একটু বেশি অবব্যতা করেছে দীপ্তার্ক। তা পুরুষ মানুষের কত রকমই অভ্যাস থাকে, তা বলে ঘর ভাঙবি? মাথা ঠুকে মরতে মন চাইছে বিনীতার। আজ আজ শুধু ঈশ্বরই রক্ষা করতে পারবেন তাদের, মনে মনে কাকুতি করেন তিনি। দুদিন ধরে মুখের ভেতরটা কেমন যেন তিতকুটে হয়ে আছেন নৃপতিবাবুর। প্রচণ্ড রাগে অপমানে তার মনের ভেতরটা বিষিয়ে আছে। অথচ আশ্চর্য কথা হলো, যে মেয়েকে ঘিরে তার এত রাগ, এত অপমান, সেই তার খুব সাধারণ মেয়ের সামনে আজ তিনি বিশেষ মুখ খুলতে পারছেন না। চিকুর ফেরার পর তার স্বভাবসিদ্ধ দুর্দমনীয় ভঙ্গিতে মেয়ের কাছে গিয়ে নৃপতিবাবু বলেছিলেন, দেখো, আমাদের বাড়ির মেয়েরা বরের ঘর ভাঙে না, ভাঙেও নি কোনোদিনও। তোমাকে দীপ্তার্কর ঘরে ফিরতেই হবে। আজ সকালেও সে ফোন করেছিল আমাকে। সেদিনের ঘটনার জন্য সে অনুতপ্ত, বেশ অনুতপ্ত। আমি তাকে কথা দিয়েছি তুমি 2-1 দিনের মধ্যেই ফিরে যাবে তার কাছে। আর একটা কথা, আমি তোমাদের বিদেশ ঘোরার টিকিট করে দিচ্ছি, যাও দুজন মিলে ঘুরে এসো সেখান থেকে, দেখবে আবার সব আগের মতো হয়ে যাবে। চিকুর তার সব কথা শুনেছিল মাথা নামিয়ে।
তারপর বাবার চোখে চোখ রেখে নম্র অথচ দৃঢ়তার সাথে বলেছিল, সব ঠিক কোন আগের মতন হয়ে যাবে বাবা? বিদেশ ঘুরে এলে তোমার জামাই আমার গান ফিরিয়ে দিতে পারবে? ওর মারের যে দাগগুলো এতদিন আমি লুকিয়ে এসেছি, সেই সব দাগ আমার মন থেকে মুছে দিতে পারবে? ওর পরিবার পরিজনদের সামনে ও যতবার আমার অপমান করেছে ততবার আমার সম্মান ফিরিয়ে দিতে পারবে? পারবে না বাবা, পারবে না। তোমার জামাই লোকটা ঠিক তোমার মতোই অসমর্থ। স্ত্রী পরিবারকে দেওয়ার জন্য ওর কাছে শাড়ি গয়না সম্পত্তি ছাড়া আর কিচ্ছু নেই। তোমার জামাইয়ের কাছে আমার মুক্তি ছাড়া আর কিচ্ছু পাওয়ার নেই। ওই বাড়িতে প্রাণ থাকতে আমি আর ফিরব না। হয়তো তোমার কাছেও আমি আশ্রয় পাবো না ঘর ভেঙেছি বলে, তবু কটা দিন তো রাজার প্রাসাদে থাকার অনুমতি পথের ভিখিরিনীও পায়। ধরে নাও আমি সেই পথের ভিখিরিনী। চিকুর যে এত কথা গুছিয়ে বলতে পারে তাই যেন প্রথমে কিছুক্ষণ বিশ্বাস হচ্ছিল না নৃপতিবাবুর। তারপর এক সময় প্রবল রাগে মনে হলো এক চড় মেরে গাল ফাটিয়ে দেন এই বেয়াদব মেয়ের। চিকুর তখনও তার সামনেই দাঁড়িয়ে, সেই একইভাবে চোখে চোখ রেখে। অথচ নৃপতিবাবু স্পষ্ট বুঝলেন তার হাত উঠছে না। তার ভ্রুকুটি উপেক্ষা করে চিকু দাঁড়িয়েই রয়েছে, অথচ রেগে একটা কড়া কথাও তার মুখ দিয়ে বেরোচ্ছে না। তিনি কি বুড়িয়ে গেলেন? আজ এই মেয়ের সামনে তার আকাশ সমান দম্ভ, সেই পুরুষোচিত তেজ কর্পূরের মতো উবে গেছে। খুব অসহায় মনে হয় আজকাল। নিজেকে একটা অসহ্য রাগে সারা শরীর জ্বলে যায়। কিন্তু এই জ্বালা পোড়ার মধ্যে অদ্ভুতভাবেই কোথাও যেন একটা সূক্ষ্ম প্রশান্তির ভাব কাজ করছে। নিজের মনের ভাবে নিজেই অবাক হয়ে যান নৃপতিবাবু আজকাল। তবে কি তিনি সারা জীবন এমন কাউকেই খুঁজছিলেন যে তার দর্পহরণ করতে পারবে? নিজের ঘরে একা শুয়েছিল মল্লার। আজ একটা গানের অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল তার। সেক্রেটারিকে বলে বাতিল করেছে। সে জানে এই জন্য উদ্যোক্তাদের সাথে একটা ঝামেলা হবে। তবু আজকের দিনে অনুষ্ঠানে গিয়ে গান গাওয়া তার দ্বারা হতো না। একদিন যার জন্য গানকে ভালোবেসে গাইতে শুরু করেছিল, সেই মেয়ে আবার তার শহরে ফিরে এসেছে। আজ কি আর বাইরের লোকেদের মনোরঞ্জন করতে যাওয়া চলে? কিন্তু চিকুর ফিরল কেন? তবে কি ওর পাওয়া খবরটাই ঠিক? এতদিনে নিজের ঘর ভাঙা সাহস হলো মেয়েটার? তবে কি ওর জন্যই চিকুর ফিরে এসছে আবার শহরে? জানে না মল্লার, কিচ্ছু জানে না। শুধু এইটুকু জানে এত সুখ একসাথে ও অনেক দিন পরে পেয়েছে। এত সুখ মানুষকে সুস্থ থাকতে দেয় না, পাগল করে দেয়। বহুকাল আগে এক নরম সরম মেয়ের সাথে রাস্তা ধরে হাঁটার সময় ও এরকম সুখ পেত। সে আজ বহুদিনের কথা। নিজের ঘরে আনমনে বসেছিল চিকুর। আজ 15 দিন হলো দীপ্তার্কর ঘর ছেড়ে বেরিয়ে এসছে ও। বাড়ির পরিবেশ এখনো থমথমে। কেউ ঠিকঠাক কথা বলছে না, খাচ্ছে না, বাড়িতে আলো তেমন জ্বলছে না। যেন প্রবল এক বিষণ্ণতা গ্রাস করেছে সরকার ম্যানশনের প্রতিটা কোণায়। চিকুর ভাবে, বিয়ের পর থেকে যতবার ও দামি শাড়ি গয়নার নিচে নিজের আঘাতগুলো ঢেকে চেপে নিয়ে এসছে, এই বাড়িতে তখন উৎসব শুরু হয়েছিল। কত খাওয়া দাওয়া, হাসি, গল্প। বাড়ির সকলে দীপ্তার্কর প্রশংসায় পঞ্চমুখ। কেউ জানতে চায়নি চিকুর কেমন আছে। জিজ্ঞেস করবেই বা কেন? অমন ধনী সুদর্শন মানুষের বউ কি খারাপ থাকতে পারে নাকি? আজ সারা বাড়ি শোক পালন করছে মেয়ের বিয়ে ভেঙে যাওয়ার দুঃখে, অথচ কেউ জানতে পারছে না জীবনে প্রথমবার নিজের জন্য কোনো সিদ্ধান্ত নিতে পেরে চিকুরের কতটা ভালো লাগছে। সেই মনের আনন্দের সাথে এই ম্রিয়মান বাড়ির পরিবেশ এক্কেবারে খাপ খায় না।
আচ্ছা, বাবা মায়ের কাছে কোনটা কষ্টের? মেয়ে সারা জীবন একটা পুঁজরক্ত বেরিয়ে আসা সম্পর্কের বোঝা দমবন্ধ করে নিয়ে বেড়ানো, নাকি মেয়ের বিয়ে ভেঙে বাপের বাড়ি চলে আসা? বোধহয় দ্বিতীয়টাই। মনে মনে হাসে চিকুর। ওর মনে পড়ে যেন গত জন্মে ওকে একটা ভীষণ প্রেমিক প্রেমিক ছেলে আদুরে গলায় বলেছিল, চিকুর, কখনো কখনো নিজের মনের আনন্দটা জোর করে প্রকাশ করে দিতে হয় রে। আনন্দ, রাগ, দুঃখ, এই ইমোশনগুলো না খুব দামি, এগুলোকে চেপে রাখতে নেই। কথাগুলো অনুরণিত হতে থাকে চিকুরের কানে। একসময় ও উঠে দাঁড়ায়, তারপর ঘরের সব উজ্জ্বল আলোগুলোকে জ্বালিয়ে দিয়ে জানলা খুলে দেয়। বাইরে বৃষ্টি হচ্ছিল তখন। খুব বৃষ্টি ভেজা এক পশলা ভেজা হাওয়া দুরন্ত শিশুর মতো ওর চোখ, ঠোঁট, কপাল ছুঁয়ে দিয়ে গেল। চিকুর দেখতে পেল ওর তানপুরার গায়ে কত জন্মের পলি জমেছে। সস্নেহে তানপুরার গায়ে হাত রাখল চিকুর, বহু বছর পর। এই বয়সেও এও দেখা কপালে ছিল আমার ঠাকুর। ছি 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 ছি, শেষে কিনা এই খেল দেখালো মেয়েটা। ছেলেটার আমার মুখের দিকে চাওয়া যায় না। অমন তেজি ছেলেটা আমার দিনে দিনে কেমন শুকিয়ে যাচ্ছে। আহা, সব দোষ ওই আক্কেল খাগির। এত আদরে যত্নে মানুষ করে নাকি এই ফল পায় মানুষ? বৌমারও দোষ আছে বলতে হবে। মেয়েকে শিক্ষা দিতে পারে না যে সে আবার কিসের মা? মেয়ে মানুষকে যদি সহিষ্ণুতার শিক্ষাই না দিতে পারলে তাহলে আর কিসের মা তুমি? পুরুষ মানুষের কত বিচিত্র খেয়াল থাকে, কত মেজাজ থাকে। তা মেয়ে মানুষের কাজ সেসব মানিয়ে নিয়ে হাসি মুখে সংসারটা ধরে রাখা। তবেই না তুমি বাড়ির লক্ষ্মী। না হলে আর ওরে, আমি যদি তোর মতন ঘর ছাড়তুম তাহলে কোথায় থাকতো তোদের বাপ? কোথায় থাকতিস তোরা রে ছুঁড়ি? বলি, অন্যায় কি আমার সাথে হয়নি? তোর বাপ যখন পেটে তখন তোর দাদা মশাই তো বেপাড়ার এক মাগির দিকে ভিড়িল, তাকে ঘরে আনে প্রায়। অপমানে লজ্জায় তখন আমার এতটুকু অবস্থা। তা তখন যদি আমি তোর মতন স্বামীর ঘর ছাড়তুম, তোর বাপ তো জন্মেই বাপ হারা হতো রে। এই সরকার বাড়ির এত প্রভাব প্রতিপত্তি আসতো কিভাবে রে? ওরে ছুরি শোন, মানিয়ে নিতে হয়। মেয়ে মানুষের শরীরে অত মান অপমান রাখতে নেই, নইলে সংসার রসাতলে যায় রে। সাধেই কি আর মেয়েদের দেবীর অংশ বলা হয়? মেয়েদের সর্বসহা হতে হয়। ও ও ও কি মেয়েটা? মেয়েটা আবার গাইছে নাকি? আহা, কি মিষ্টি গলা! নাথ জামাই যে কেন ওর গাওয়াটা বন্ধ করেছিল? অবশ্য পুরুষ মানুষের অনেক বিচিত্র খেয়ালের মধ্যে হেও পড়ে। সংসারের কল্যাণ বহির্ভূত কোনো বিষয়ে বউ নিজের গুণের প্রশংসা পাক, এটা খজনি বা ভালো মনে মেনে নিতে পারে রে? তোদের দাদা মশাই একবার আমার শখের আঁকার খাতা ছিঁড়ে দিয়েছিলেন জানিস। বাড়িতে এসে আমার আঁকা ছবি দেখে ওনারই এক বন্ধু খুব প্রশংসা করেছিলেন। ভদ্রলোক ওই সময় শান্তিনিকেতনে আঁকা শেখাতেন। তিনি বলেছিলেন, বৌদির তো জন্মগত প্রতিভা আছে রে আঁকায়, ওনাকে একবার শান্তিনিকেতনে নিয়ে আয় না। সংসার বাড়ির বউ যাবে আঁকতে? তোর দাদা মশাই খাতা ছিঁড়ে বলেছিলেন, ওসব আঁকা আঁকি বাড়ির বউয়ের কাজ নয়, ওতে সংসারের অযত্ন হয়। আমি আর কোনোদিনও একটা আঁচড়ও কাটিনি খাতায়। অতি পরম গুরু, তার কথা অমান্য করব? তাই আমার আজন্মের সই আমার ছবি আঁকাই ছেড়ে দিই, আর সব মেয়েদের মতন। তবে তবে তুই খাওয়া ছাড়িস না রে দিদি ভাই। এত যন্ত্রণা সয়ে যখন ফিরেছিস তখন তখন ঈশ্বর তোকে। আমি আমি প্রার্থনা করি দিদি ভাই, তুই জয়ী হ, জয়ী হ।
আজ কলেজে যায়নি কাঁকন। দিন দুয়েক হলো সর্দি জ্বরে ভুগছে। কলেজ ফেরতা পথে সেদিন ও আর বিতনও ভিজেছিল প্রচণ্ড। তারই ফলশ্রুতি এই জ্বর। মুখের স্বাদ তিতকুটে হয়ে গেছে একেবারে। মাথাটা খুব ভারী লাগছে। অন্য সময় হলে মায়ের কাছে খিচুড়ি আর ডিম ভাজার আবদার করা যেত, কিন্তু এখন যা পরিস্থিতি, তাতে মুখ ফুটে কিছু খেতে চাওয়া উচিত হবে না। তাই বিরস বদনে নেহাত অনিচ্ছা সত্ত্বেও বিছানা ছেড়ে উঠে বাথরুমে ঢোকে কাঁকন। এই কিছুদিন আগেকার কথা। দিদি আর দীপ্তার্কদা জামাই ষষ্ঠী করতে এসেছিল বলে এই বাড়ি আলোয় সাজানো হয়েছিল। 12-14 পদের রান্না হয়েছিল। কত আনন্দ হয়েছিল। শুধু দিদি কেন জানি না একটু মিইয়েছিল বলে মনে হয়েছিল কাঁকনের। অবশ্য দিদিকে জিজ্ঞাসা করতে ও অস্বীকার করেছিল হাসি মুখে, তাই কাঁকনও আর কিছু মনে রাখেনি। কিন্তু দিদি তো ওই সময় ভালো ছিল না। এখন বোঝে কাঁকন কি নিখুঁত অভিনয়টাই না করেছিল দিদি। অথচ এই যে দিদি ফিরে এসছে নিজের সম্মান বাজিয়ে, কই কেউ তো দিদির মাথায় একটা হাতও রাখছে না। তবে কি যদি বিয়ের পর কাঁকনকেও কোনো কারণে ফিরে আসতে হয়, বাবা মা ওকেও? হ্যাঁ, নিশ্চয়ই তাই হবে। আচ্ছা, তখন কি করবে কাঁকন? ওর কি দিদির মতো এত জোর আছে যে বাবার চোখে চোখ রেখে নিজের কথা বলতে পারবে? পারলে তো কবেই বাবাকে বিতনুর কথা বলে দিত। নিজের চিন্তায় নিজেরই হাসি পায় কাঁকনের। ওর যত ডানপিটে মো হম্বিতম্বি সব মা, ঠাম্মা, দিদি আর বন্ধুদের কাছে। বাবা সামনে এলেই কি যেন হয় ওর। কাঁকন জানে আরও অস্বস্তিকর বিষয় হল বাবার প্রতি তার এই মনোভাব নিছক শ্রদ্ধা বা সম্ভ্রম নয়। বাবার প্রতি ওর মনে তীব্র ঘৃণা আছে, কিন্তু মায়ের শাসন আর শিক্ষার জন্য এই মনোভাব কখনো প্রকাশ করতে পারেনি ও। বাবার কথা উঠতেই কাঁকনের মনে কিশোরীবেলার একটা ছবি ফুটে ওঠে, আর সেদিনের কথা মনে পড়লেই কাঁকনের পুরনো মাথা ব্যথাটা ফিরে আসে। খুব কষ্ট হয় তখন ওর। কাঁকন আর চিকুর তখন বছর 14-15 কিশোরী। একদিন রাতে নিয়মমাফিক মায়ের চাপা কান্নার আওয়াজ যেন একটু বেশি শোনা যাচ্ছিল। আর শোনা যাচ্ছিল বাবার হম্বিতম্বি। নিজেদের ঘরে একরাশ মন খারাপ নিয়ে শুয়েছিল দু বোন। খানিক বাদে সিঁড়িতে বাবার ভারী বুটের আওয়াজ পেয়ে উৎকণ্ঠ হয়েছিল কাঁকন। এত রাতে তো বাবা কোথাও বেরোন না। রাস্তার দিকে জানলার পাশে ছুটে গিয়েছিল কাঁকন। ওর পিছু পিছু চিকুরও উঠে এসছিল। ওরা দেখেছিল ওদের বাবা একটা জাল জাল শাড়ি পরা, চূড়ো খোঁপা করা একটা মেয়ে মানুষের কোমর জড়িয়ে দাঁড়িয়ে আছে, আর মা বাবার পায়ে পড়ে খুব যেন কি অনুরোধ করছেন। একসময় মাকে ধাক্কা দিয়ে সরিয়ে বাবা গাড়িতে উঠে পড়লেন। মা গিয়ে কিছুটা দূরে পড়লেন। মাথাটা যেন ঠুকে গেল রাস্তায়। তা দেখে সাথের মেয়ে মানুষটার ওই হা করে হেসে উঠল, যেন খুব আনন্দ পেয়েছে। কাঁকনের ইচ্ছা করছিল ছুটে গিয়ে বাবা ওই মেয়ে মানুষটার মাথা ফাটিয়ে দিয়ে আসে, কিন্তু দিদি এমনভাবে জাপটে ধরেছিল যে একসময় ধুলো উড়িয়ে বাবার গাড়ি চলে গিয়েছিল, আর মা ধীরে ধীরে উঠে নিঃশব্দে বাড়ির ভেতরে চলে এসেছিল। কাঁকন ঘর থেকে বেরিয়ে মাকে ধরতে যাচ্ছিল, কিন্তু চিকুরুকে আটকে বলেছিল, যাস না কাকুন, যাস না। মায়ের অনেক অপমান হয়েছে রে, আর মায়ের অপমান বাড়াস না। পরদিন সকালে ব্রেকফাস্ট করার সময় মায়ের মাথায় ব্যান্ডেজ দেখে বাবার সামনে কাঁকন জিজ্ঞাসা করেছিল, কি হয়েছে গুমা তোমার মাথায়? মাথায় কি হয়েছে মায়ের? মা একগাল হেসে বলেছিল, তেমন কিছুই না, বাথরুমে পড়ে গেছেন মাত্র, শীঘ্রই ঠিক হয়ে যাবেন। কাঁকন চেয়ে দেখেছিল দিদির মুখ ভয়ে আমসি হয়ে গেছে। মা অবলীলায় মিথ্যে অভিনয় করে যাচ্ছে, আর বাবা মুখের একটা রেখাও বিকৃত না করে দুধ কর্নফ্লেক্স খাচ্ছিলেন। সেদিনই দুপুর থেকে ধুম জ্বর এলো কাঁকনের, সাথে তীব্র মাথা ব্যথা। বাবা নিজে উদ্যোগ নিয়ে শহরের সবচেয়ে বড় জেনারেল ফিজিশিয়ানকে দেখালেন। সেবার 5 দিনের মাথায় কাঁকনের জ্বর সেরেছিল, কিন্তু মাথা ব্যথাটা ফিরে আসে সেই রাতের কথা আর বাবার কথা মনে পড়লেই। তারপর থেকে মাথা ধরে কাঁকনের।
এক কাপ কড়া করে কফি খাওয়ার জন্য রান্নাঘরের দিকে এগোলো কাকুন। গিয়ে দেখে রাঁধুনিকে সরিয়ে দিয়ে দিদি রান্না করছে। ওকে দেখে একগাল হেসে বলল, কি রে, আবার বৃষ্টিতে ভিজে সর্দি জ্বর বাঁধিয়েছিস বল? না মানে ওই আর কি রে। জানি, অনেক হয়েছে। নে বস এবার, খিচুড়ি এক্ষুনি নেমে যাবে। আমি ডিমটা ভেজে আনি, দাঁড়া। তুই কিভাবে জানলি দি ভাই যে আমার খিচুড়ি খেতে ইচ্ছা করছে? বারে, সারা রাত পাশে শুয়ে নাক টানলি, আর আমি জানবো না? নে নে, আর কথা বাড়াস না, বস। বসে পড়ে কাকুন আর মুগ্ধ দৃষ্টিতে চিকুরকে দেখতে থাকে। এত আত্মবিশ্বাস কোথা থেকে পাস রে দি ভাই? কি সুন্দর হাসি তোর ঝলমল করছে। ইস, দি ভাই যেন এখন থেকে এমনই থাকে, আর ওই দামি শাড়ি গয়নার পিছনে ওর ওই কাজটা দাগ তাড়াল করতে না হয়। আবার কি সব শুরু করা যায় না চিকুর, আগের মতো করে সবটা? না মল্লার, নিয়তি অনেক আগেই আমাদের পথ আলাদা করে দিয়েছে। হাজার চেষ্টা করলেও আর সব আগের মতন হবে না। তার চেয়ে এই বেশ। কিন্তু চিকুর, তুমি ফিরে এসছো জেনে আমি যে আবার স্বপ্ন দেখতে শুরু করেছিলাম। অনেক কিছু ভেবেছিলাম, অনেক ভাবনা চিন্তা করেছিলাম। ভেবেছিলাম আমার বিয়ের আগের রাতে তোমাকে আমি কি বলেছিলাম মনে আছে মল্লার? হ্যাঁ, তোমার কথা আমি রেখেছি চিকুর। এতগুলো দিন শুধু নিজেকে নিয়ে স্বপ্ন দেখেছি, কিন্তু এখন তুমি ফিরে এসছো চিকুর। তাহলে আমি কিভাবে শুধু নিজের কথা ভাববো বলো? চিকুর, চিকুর, আমরা যে একসাথে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলাম, প্লিজ চিকুর। তারপর নদী দিয়ে অনেক জল বয়ে গেছে মল্লার। আমি চাই না তুমি আমার কারণে আবার কষ্ট পাও। অনেক বড় হও মল্লার, তুমি অনেক বড় হও। আমি দূর থেকে তোমাকে ধ্রুব তারার মতন জল জল করতে দেখতে চাই। আমাকে আবার ফিরিয়ে দিচ্ছ চিকুর, আবার ফিরিয়ে দিচ্ছ। বিশ্বাস করো মল্লার, তোমায় ভালোবেসে, তোমার ভালো চেয়ে, এর চেয়ে বেশি আর কিচ্ছু করার নেই আমার। বেশ, তুমি যা চাও ঠিক তেমনই হবে, ঠিক তেমনটাই হবে। ভালো থেকো মল্লার, ভালো থেকো। তুমিও ভালো থেকো চিকুর, ভালো থেকো। মল্লারের শেষ মেসেজটা আসার পরে ওর নাম্বারটা ব্লক লিস্ট করে দিল চিকুর। চোখের চিকি চিকি মুছে বিড় করে বলল, শক্তি দাও ঠাকুর। যত সব নেড়িপাতির দল এসছে, আমারই খেয়ে পড়ে আমাকে ফেমিনিজম শেখাচ্ছে। অধিকার, স্বাধীনতা, কনসেন্ট, ব্লাডি হেল। বেশ খাচ্ছিলে, দাচ্ছিলে, দামি শাড়ি গয়না সব পড়ছিলে, সহ্য হলো না। সহ্য হবে না তো হবেই বা কেন? কুকুরের পেটে কি আর পুরুষ মানুষের মন জুগিয়ে চলবে, সংসার দেখবে, বাচ্চা মানুষ করবে? এটাই তো ধর্ম না? কি প্রতিবাদ করবে? যা বোঝে না তা নিয়েও অফেন্ডেড হবে। বেশ করেছি গায়ে হাত তুলেছি, বেশ করেছি গালমন্দ করেছি, বেশ করেছি যখন ইচ্ছে তখনই বিছানায় নিয়ে। অ্যান্ড হিউম্যান রাইটস বোঝাচ্ছে আমাকে, হ্যাঁ? ডাউন মার্কেট বিচ। তোমার বিয়ের আগের ঢলানির খবর না সব জানি আমি, না হলে এমন সহায় সম্পত্তি ছেড়ে এক কাপড়ে বেরোতে হতো না। তোমার ওই বাপ দুদিনও রাখবে না তোমায়, বেশ জানি। সব তোমার ওই গায়ক প্রেমিকের গরম, তাই তো? দেখবো অন্যের বিয়ে করা এটো মেয়ে মানুষ কতদিন মাথায় করে রাখে তোমার নাগর, জানা আছে, সব জানা আছে। সেই ঘুরে ফিরেই শর্মার পায়েই পড়তে হবে এসে। জ্ঞান হওয়ার পর থেকে দেখে আসছি বাবাকে এরকম আরামে অকথ্য অত্যাচার করেছে, আর মা নির্দ্বিধায় পড়ে পড়ে মার খাচ্ছে, আবার হাসি মুখে সংসারও করছে। মেয়ে মানুষ তো এমনই হবে, সহনশীল, সাচ্ছরও কাড়বে না এমন, এটাই রীতি। সেদিন পার্টিতে কি এমন হয়েছিল? বড় বড় পার্টিতে না ওরকম হয়, ওরকম আরো অনেক কিছু হয়।
যাও যাও, দেখো গিয়ে যার জন্য তুমি স্বামীর ঘর ছাড়লে সেই মেয়ে কেমন বসের গায়ে ঢলাঢলি করছে আজকাল। গোল্ড ডিগার সব সালা। আর করবে নাই বা কেন? অভাবী মেয়ে, দেদার টাকা পয়সা পাচ্ছে, ওর যোগ্যতার থেকে ঢের বেশি। তাকে তো একটু কম্প্রোমাইজ করতেই হবে, তাই না? সবাই কি আর তোমার মতন ইমোশনাল ফুল? যত রাজ্যের সালা। আমার আর কি, কিচ্ছু কিচ্ছু এসে যায় না। একটা যাবে, হাজারটা আসবে। কি মনে করেছো আমায় ছেড়ে গিয়ে আমাকে একা করে দেবে? হ্যাঁ, এই আমার কাছেই ফিরতে হবে, বুঝলে? আমার কাছেই। পরপর 3টে সিগারেট শেষ করলো দীপ্তার্ক। ঘুম আসছে না কিছুতেই। বর্ষা চলে গিয়ে শরৎ আসবো আসবো করছে। সারাদিনের খাটাখাটনির পর শীততাপ নিয়ন্ত্রিত ঘরে নরম বিছানায় দিব্যি ঘুম চলে আসার কথা। অথচ আজ প্রায় মাসখানেক ধরে ইনসামনিয়ায় ভুগছে দীপ্তার্ক। অফিসের কাজে নিজেকে যতটা সম্ভব ব্যস্ত রাখছে, কফি খাওয়া ছেড়ে দিয়েছে বলতে গেলে প্রায়। তবু রাত হলেই যে কি হয় ওর আজকাল। তবে কি ফাইনালি কোনো সাইকিয়াট্রিস্টের দ্বারস্থই হতে হবে ওকে? আজ 3 মাস হলো চিকুর বাড়ি ছেড়েছে। প্রথম প্রথম এই বিষয় নিয়ে তেমন মাথা ঘামায়নি সে। তবে একটা চাপা তীব্র রাগ হয়েছিল দীপ্তার্কর। চিকুরের ওপর প্রতিশোধ তুলতে চায় সে। প্রতিদিনই নিত্য নতুন কলগাল হায়ার করত তখন, আর অতিরিক্ত পারিশ্রমিকের বদলে সেই নারী শরীরগুলোকে বিভিন্নভাবে অত্যাচার করে ঝাল মেটাত। মেয়েগুলো যত যন্ত্রণায় চিৎকার করত, দীপ্তার্ক তত তীব্রভাবে কল্পনা করত চিকুরের অসহায় আর্তমুখচ্ছবি, আর স্খলিত হতো। কিন্তু এই ব্যবস্থা বেশি দিন চলল না। খুব শিগগিরই দীপ্তার্ক টের পেল যে প্রতিদিনের এই বিকৃত যৌনতায় সে ক্লান্ত হয়ে পড়েছে। বাড়ি ফিরে সে আত্মসমর্পিত নারী শরীর আর চায় না। চায় একটা স্নেহের হাত, একটা অপেক্ষারত মুখ। কিন্তু এখন যে সে আর নেই, হঠাৎ বুকের বাঁ পাশটা খুব ফাঁকা লাগে ওর। ছেলেবেলায় মাহারা ধনী পিতার একমাত্র সন্তান সে বিশ্বাস করত অর্থ দিয়ে পৃথিবীর সব সুখ কেনা যায়, আর নারী বলতে আজ্ঞাবহ একতাল মাংস মাত্র। কিন্তু চিকুর নামের একটা মেয়ে, যে কিনা একদিন শুধুমাত্র দীপ্তার্কর ছিল, সে চিকুর নামের মেয়েটা সব হিসেব উল্টোপাল্টা করে দিয়ে চলে গেল। অসহায় হাতে চিকুরের নাম্বার ডায়াল করে দীপ্তার্ক। বারবার যদিও সে জানে যে চিকুর হয় ফোন ধরবে না, নয়তো ধরে খুব শান্ত দৃঢ় গলায় বলবে, তুমি শুধু শুধু নিজেকে আর কষ্ট দিও না দীপ্ত, আমি আর ফিরব না। আর কোনো কথা শোনার অপেক্ষা না করেই ফোনটা কেটে দেবে। গত 1 মাসে অন্তত 10 বার প্রত্যাখ্যান করেছে দীপ্তার্ককে, আর প্রতিবার প্রত্যাখ্যাত হওয়ার পর আরো জেদ বেড়ে গেছে দীপ্তার্কর। জেদ নাকি ভালোবাসা? ভালোবাসা! অট্টহাসি করে ওঠে দীপ্তার্ক। ওর হাসির শব্দে গোটা বাড়িটা কেঁপে ওঠে। হাসতেই থাকে, চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে হাসতে হাসতে। দীপ্তার্ক টের পায় জলটার স্বাদ নোনা। চাকরির ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছিল বিতনু। ইন্টারভিউটা ভালোই হলো। এখন দেখা যাক শিখে ছেড়ে কিনা ভাগ্যে। এটা না হলে অন্যটা হবে নিশ্চয়ই। একটা না একটা কিছু তো হবেই। আর বড়জোর 1 বছর সময় তার। এর মধ্যে মোটামুটি নিজেকে গুছিয়ে না নিতে পারলে কাঁকনকে ওর বাবা জোর করে বিয়ে দিয়ে দেবে। কাঁকনকে ছাড়া জীবন কল্পনা করতে পারে না বিতনু। কাঁকন আরও হাপিত্তেশ করে অপেক্ষা করেছে সেই সব সুদিনের জন্য। বিতনু বিশ্বাস করে খুব শিগগিরই সেই দিন আসবে। এই আশার ওপর নির্ভর করেই বুক বাঁধছে ওরা দুজন। বিতনুর বাবার অবস্থা কাঁকনের বাবার মতো না হলেও তারাও যথেষ্ট অবস্থাপন্ন। তবু কি একটা ভয়ে নিজের বাড়িতে এখনো কাঁকনের সাথে সম্পর্কের কথা বলেনি বিতনু। ওর বাড়িতে এখনো সকলে কাঁকনকে বিতনুর শুধু বন্ধু হিসেবেই জানে। ছোট বাচ্চারা যেভাবে তাদের খুব প্রিয় খেলনা লুকিয়ে রাখতে চায়, ঠিক তেমনিভাবেই কাঁকনকে আগলে রেখেছে বিতনু। এই উচ্ছল চঞ্চল মেয়েটা কবে যেন অবলীলায় তার প্রাণভোমরা হয়ে গেছে। পথ চলতে চলতে এসবই ভাবছিল বিতনু। হঠাৎ চোখ চলে গেল একটা ছোট ভিড়ের দিকে।
দুর্ঘটনা হলো নাকি কোনো? কাছে গিয়ে দেখে একটা অল্প বয়সী মেয়ে অসুস্থ হয়ে পড়েছে। তাকে ঘিরেই এই জটলা। মেয়েটা চোখ তুলে তাকাতেই বিতনু চিনতে পারল কাঁকনের দিদি, চিকুরদি। কি হলো চিকুরদির? আশেপাশে উৎসাহী লোকের ভিড় বাড়ছে দেখে দ্রুত একটা ট্যাক্সি ডেকে চিকুরের দিকে একটা হাত বাড়িয়ে দিয়ে ও বলল, দেখি দেখি, একটু সাইড সাইড। এই ইস, দেখি দিদি, চলো দিদি, বাড়ি পৌঁছে দিই তোমায়। ইস, কিছুদিন হলো চিকুরের ধরন ধারণ ভালো ঠেকছে না বিনিতার। সেদিন কি এক ইন্টারভিউ দিয়ে ফেরার পর থেকেই খুব চুপচাপ হয়ে গেছে মেয়েটা। খাওয়া দাওয়া করাও প্রায় ছেড়ে দিয়েছে আজ দিন 10 হলো। কি হয়েছে জিজ্ঞাসা করলে বলে, সেরাম কিছুই না, তাকে নিয়ে দুশ্চিন্তা করার কোনো দরকার নেই। যেন ও বললেই বিনিতা সব চিন্তা থেকে মুক্তি পেয়ে যাবেন। নিজে যবে মা হবি সেদিন বুঝবি মা হওয়ার কি জ্বালা। ভাবেন বিনিতা। পরক্ষণেই তার মনটা কেঁদে ওঠে আবার। কার পাপে এরকম হয়ে গেল তার মেয়ের জীবনটা? এখন কোথায় চিকুরের কোল জুড়ে একটা গোপাল ঠাকুর আসবে? তা না, একটু আধটু অশান্তি তো সব স্বামী স্ত্রীর মধ্যেই হয়, তাই বলে কি সকলে ঘর ছাড়ে? একটু আধটু গায়ে হাত তোলার অভ্যাস তো অনেকেরই থাকে, তা সেসব একটু আধটু মানিয়ে নিতে হয় মেয়েদের। সাধে কি আর মেয়েরা সর্বংসহা? সব অত গায়ে মাখতে নেই। তিনিই কি কখনো মেখেছেন সেসব গায়ে? তার কর্তার যা মেজাজ, অত ধরতে গেলে তো আর। বিনিতা ভাবেন তার নিজের পেটের মেয়ে হয়ে চিকুর কিভাবে পারল? তবে কি এত সহজ বেরিয়ে আসা? বিনিতা তো শুধু সারা জীবন খুঁজেই গেলেন পালানোর পথ। পালানো তো আর হলো না। এমনকি সেবারের ঘটনার পরও সাহস করতে পারলেন না তিনি। কেন? এত সব ভাবতে ভাবতে নিজেই নিজেকে ধমক দেন বিনিতা। এই বয়সে এসেও এসব চিন্তা আসছে কেন তার? না না না, তার এখন কত কাজ। সবে রান্নাবাড়া শেষ হয়েছে, খেয়ে কর্তা বেরিয়েছেন, ছোট মেয়ে বেরোবে। এখন কি তার এসব ভাবার সময়? না না না, মেয়েটাকে ডাকা দরকার। কাঁকনের ঘরে গিয়ে দেখেন ঘরটা অগোছালো করে সে বাথরুমে গেছে। মেয়েকে বকাঝকা করতে করতে ঘর গোছাচ্ছিলেন। হঠাৎ কাঁকনের ফোনটা বেজে উঠতে কি মনে হতে ফোনটা তোলেন তিনি। অপর পাশ থেকে ভেসে আসে এক পুরুষ কণ্ঠ। ব্যাকুল গমগমে কণ্ঠ বলছে, হ্যালো কাকন, একটা দারুণ খবর আছে। গেস গেস গেস, কি হয়েছে গেস কর। পারলি না তো, পারবিও না। আমি চাকরিটা পেয়ে গেছি। এবার আর আমাদের এক হতে আর কোনো বাধা রইবে না। কেঁপে ওঠেন বিনিতা। কি সর্বনাশ! কাকন কি ওর বাবার রাগ ভুলে গেছে, নাকি দিদিকে দেখেই সাহস বেড়েছে ওর এত? রাগে শরীর জ্বলতে থাকলো বিনিতার। তিনি ছুটে বেরিয়ে চিকুরের ঘরে গিয়ে দাঁড়ালেন। চিকুর তখন এক মনে তানপুরায় গাইছে, তোমায় শুধু আমার চিরতরে। বিনিতা চিকুরের গান অগ্রাহ্য করে সোজাসুজি দাঁড়িয়ে বললেন, নিজের সর্বনাশ করেও স্বাদ মেটেনি, বোনটার মাথা খাচ্ছিস যে। গান থামিয়ে অবাক চোখে মায়ের দিকে তাকালো চিকুর। কি ভেবেছিসটা কি তুই? কি ভেবেছিস? নিজের কপাল পুড়িয়েও স্বাদ মেটেনি, এখন বোনটার সর্বনাশ করতে লেগেছিস? মায়ের আচমকা আক্রমণে হতবাক হয়ে চেয়ে থাকে চিকুর কয়েক মুহূর্ত। তারপর মাথা নিচু করে নেয়, কি যেন ভাবতে থাকে। ওইদিকে বিনিতার গলা ও মেজাজ উভয়ের পারদি ক্রমশ চড়ছে। কাল রাতেই কর্তা ছোট মেয়ের বিয়ে এই অঘ্রাণে দেবেন বলে দিয়েছেন। এমন সময় এই আক্কেল খাগির আশকারায় ছোটটাও গোল্লায় যাবে, এই কিছুতেই হতে দেবেন না তিনি। কর্তা বলেছিলেন পাত্রের 2-3টে বড় ব্যবসা আছে, জমি জিরে সোনা দানা সব রয়েছে, আর পরিবার বলতে শুধু বৃদ্ধা মা আছেন। তবে পাত্রের বয়স নাকি 38, কাকনের থেকে বয়সে অন্তত বছর 15-16 পার্থক্য। তা হোকগে যাক, পুরুষ মানুষের আবার বয়স। কেন যে সাত করে বড় মেয়েকে বিয়ে দিয়েছিলেন অল্প বয়সী ছেলের সাথে, তাকে তো আবার মেয়ে। স্বামী স্ত্রীর মধ্যে বয়সের ফারাক থাকাই ভালো, স্বামী মাথায় করে রাখে। কাকন সুখী হবে, তবে না যদি এই দিদির আশকারায় কাকনটা কোনো ভুল করে বসে। স্বামীর ঘর ছেড়ে এসে চিকুর তার মায়ের দেওয়া শিক্ষার যথেষ্ট অবমাননা করেছে। তবে ছোট মেয়েকে কোনো ভুল তিনি করতে দেবেন না, কিছুতেই দেবেন না। তাই আজ চিকুরের সাথে কথা বলাটা খুব জরুরি। কি চায় সে? কেন ছেড়ে এলো দীপ্তার্ককেও? শুধুমাত্র অত্যাচার সহ্য করতে না পেরে, নাকি বিয়ের আগে যে ছোঁড়াটার সাথে ভাবসাব হয়েছিল তার সাথে কোনো? না না না, এ কি ভাবছেন তিনি? নিজেই নিজেকে ধমক দেন বিনিতা।
দুর্ভাবনায় দুশ্চিন্তায় তার মাথার গন্ডগোল দেখা দিয়েছে নাকি? তার চিকুর মোটেই তেমন মেয়ে নয়। বিয়ের আগে কত কি থাকে, তাই বলে বিয়ের এতদিন বাদে? না না না, কি যেন নাম ছিল ছেলেটার? ম- মন্দার? না না না, মল্লার। হ্যাঁ, মল্লার। সেই ছেলে নাকি ইদানিং গান গেয়ে নামটাম করেছে। ইস, কর্তা যদি তখন আর কটা দিন অপেক্ষা করলে হয়তো চিকুরের জীবনটা এমন হয়ে যেত না। বিনিতার মনে পড়ে পাকা কথার আগের দিন অনেক রাতে চিকুরের ঘরে আলো জ্বলছে দেখে তিনি ঢুকেছিলেন লাইট নেভাবার জন্য। ঢুকে দেখেছিলেন নিজের বিছানায় ঘুমন্ত কাঁকন আর বারান্দায় দাঁড়িয়ে চিকুর। সে রাতে মাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কেঁদেছিল চিকুর। বিনিতা সে রাতে চিকুরের মাথাটা বুকে জড়িয়ে স্নানবৎ দাঁড়িয়েছিলেন শুধু। আত্মজাকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছিলেন না কোনো, কারণ তিনি বুঝেছিলেন চিকুরের এই কান্না শুধুমাত্র বাপের বাড়ি ছেড়ে যাওয়ার জন্য নয়। চিকুরের কান্নাতে আরও কিছু ছিল সেদিন। যে মেয়েকে গর্ভে ধরেছেন, লালন করেছেন, তার মনের কথা বুঝতে খুব অসুবিধা হয়নি বিনিতার। কিন্তু সেদিন আর আজও স্বামীর আদেশ ও ইচ্ছের চাইতে আর কিছুই প্রাধান্য দিতে পারেননি তিনি। তবে কি কাকনও আবার ওভাবেই জড়িয়ে ধরে কাঁদবে? খুব কষ্ট হবে কাকনেরও। আর তিনি মা হয়ে, যাকে যাক, পেটের ৭০ সব। যে বাবা খাইয়ে পরিয়ে মানুষ করলেন, তার ইচ্ছের দাম দিবি না তোরা দুদিনের প্রেমের জন্য? হ্যাঁ, ছি, না না না, এসব ভেবে নিজেকে কিছুতেই দুর্বল করবেন না বিনিতা। চিকুরের সাথে একটা হেস্তনেস্ত করতেই হবে তাকে। মনস্থির করে আবার গর্জে ওঠেন বিনিতা। কি চাস তুই? বল সর্বনাশী, বল, চুপ করে থাকিস না। চিকুর ধীরে ধীরে মাথা তুলে বলল, মুক্তি চাই মা। শুধু বাবা আর তোমার জামাইয়ের মতন পুরুষদের দম্ভ, অপমান, অত্যাচারের থেকেই নয়। তোমাদের মতন যেসব মেয়েরা পড়ে পড়ে মার খেয়েও রাগ কাটবে না বলে পণ করে থাকে, যে মেয়েরা অন্যায়ের প্রতিবাদ করতে জানে না, নিজের সুবিধার জন্য নিজের অবমাননাও মেনে নেয়, তাদের সবার থেকে আমি মুক্তি চাই। আমি এমন একটা জায়গায় পালিয়ে যেতে চাই যেখানে আমি শুধু চিকুর হয়ে বাঁচতে পারবো, নিজের শর্তে সসম্মানে বাঁচতে পারবো। বিশ্বাস করো মা, এমন একটা জীবনের সন্ধান খুব শিগগির খুঁজে পেতে হবেই আমায়, নইলে অনেক দেরি হয়ে যাবে। আমি তোমাদের বানানো এই বিধিনিষেধের বেড়াজাল কাটতে পারে এমন একটা শীতকাঠি খুঁজছি মা, আপ্রাণ খুঁজছি। আর তোমার পায়ে পড়ি মা, তুমি কাকনকে এক শিশি বিষ দিয়ে মেরে ফেলো, তবু আমার ওই ছোট্ট বোনটাকে বাবার ইচ্ছে আর সম্মানের বলি হতে দিও না মা। মা হয়ে অন্তত এটুকু করো, ওর গলা টিপে মেরে ফেলো, তবুও যাকে চেনে না, জানে না, ভালোবাসে না, সেই মানুষটার শুধু অনেক অর্থ থাকার জন্য কাকনকে তার হাতে তুলে দিতে দিও না বাবাকে। আমার মতন কষ্ট করতে পারবে না ও। তোমার পায়ে পড়ি মা। কথা শেষ করে শান্ত পায়ে উঠে দাঁড়ায় চিকুর। ধীর পায়ে বারান্দায় যায়। বিনিতা জানেন এখন আকাশ পাতাল এক করে কাঁদবেও, ঠিক সেদিনের মতো। অথচ আজ সেদিনের মতো মেয়ের কাছে গিয়ে তার মাথাটা বুকে জড়িয়ে ধরার ক্ষমতাও নেই বিনিতার। হ্যালো। বল বিতনু, এত সকাল সকাল? কেন রে, কোনো বারণ আছে নাকি তোকে সকাল সকাল ফোন করায়? ধ্যাৎ, কি যে বলিস, একটু বাদেই তো দেখা হচ্ছে, এই সময় তো তুই খুব একটা ফোন করিস না, তাই আর কি। আমাদের আজ দেখা হবে না কাকুন, এমনকি কাল পরশুও দেখা করাটা সম্ভব হবে না রে। কেন? কি হয়েছে? বাবা কি কিছু বলেছে? ব্যাপার খুব গুরুতর। আর বেশি দিন ওই ম্যাগি পাস্তার ওপর দিয়ে চালালে হবে না। উফ, এত হেয়ালি করিস না তো, বল না, টেনশন হচ্ছে তো। আরে চাকরিটা আমি পেয়ে গেছি কাকুন, শুনছো? এখন আর কেউ আটকাতে পারবে না। এই স্টার্টিংয়েই ওরা 20,000 দেবে, 2 মাস পরে কনফার্ম। চুপ করে কেন কাকুন, তুমি কি শুনছো না? কি বলিস?
লেটার এসেছে? তুই যে বললি। এসব বাদ দে তো। আরে শোন, নেক্সট মান্থে স্যালারিটা পেয়েই তোর বাড়িতে যাব, আর তোর বাবার কাছ থেকে পারমিশনটাও চাইবো। আর যদি বাবা না করে দেয় তাহলে? তাহলে তাহলে তুলে নিয়ে আসবো। শোন শোন, বিতনু সেনগুপ্ত না নিজের প্রেমিকার দায়িত্ব নিতে একটুও কোনোদিন ভয় পায় না। থাক, বেশি বাতেলা দিতে হবে না, চেপে যা। মন দিয়ে আগে চাকরিটা তো কর কিছুদিন। এই আই এম সিরিয়াস কাকুন। সে দেখা যাবে। আজ আমি খুব খুশি জানিস, খুব হালকা লাগছে। হ্যাঁ হ্যাঁ, দেখিস এই আনন্দে আবার নিজের পড়াশোনাটা ঢোকে তুলে দিস না যেন। আচ্ছা, এইসব বাদ দে, চিকুরদি কেমন আছে রে? দিদি এখন আগের থেকে একটু বেটার, কিন্তু সেদিন যে কি হয়েছিল, ডক্টর কি বলেছে আমরা কিছুই জানি না, এমনকি মাকেও বলতে দেয়নি। একটু খেয়াল রাখিস দিদির। এখন আমি রাখছি, স্নানে যাব। ওকে, টাটা। হ্যাঁ, হ্যালো 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 চিকুর, তুমি এতদিন বাদে বল, কত ফোন করেছি তোমাকে। কেমন আছো দীপ্ত? তুমি যেমনটা রেখে গেছিলে ফিরে এসো চিকুর। আমি তোমার মাথায় করে রাখবো। দীপ্ত, তোমার মনে পড়ে আমি লুকিয়ে লেখালেখি করতাম বলে তুমি একদিন সবার সামনে আমার সেই লেখার খাতা নিয়ে কি উপহাসটাই না করেছিলে? চিকুর চিকুর, আমি সত্যি অনুতপ্ত। তার দরকার নেই দীপ্ত। তুমি সেদিন উপহাস করেছিলে বলেই হয়তো আজ সেই লেখালেখির দক্ষতার উপর নির্ভর করে একটা চাকরি পেয়েছি আমি, জানো? ও, চাকরি? তা কিসের চাকরি? মাইনে পাচ্ছ কত সেখানে? খুব সামান্য চাকরি, ওই একটা নিউজ পেপারে। আর মাইনেও ওই আর কি 1010। পোস্টিং অন্য জায়গায় দেবে। কি? দীপ্তার্ক সেনের বউ হয়ে তুমি যাবে 10,000-এ চাকরি করতে? বাইরে যাবে? তুমি ভুল করছো দীপ্ত। আমি এখন আর তোমার বউ নেই। তোমার সম্পত্তির খাতিয়ান থেকে নিজেকে মুক্ত করে ফেলেছি আমি। আর এই চাকরিটা আমার অতি সামান্য যোগ্যতায় অর্জন করা বাবার বা স্বামীর টাকায় কেনা সুখের চেয়ে অনেক অনেক দামি। হ্যাঁ হ্যাঁ, তা তো হবেই, তা তো হবেই। নিউজ লেখার ছুতোয় অন্য পুরুষদের সাথে ঢলাঢলি করা যাবে কি না? তুমি ঠিকই বলেছ দীপ্ত। তোমায় যেমন ছেড়ে এসেছিলাম তুমি ঠিক তেমনটাই আছো। I'm sorry চিকুর, I'm sorry. I didn't want to mean that. তুমি চাকরিটা ছেড়ে দাও চিকুর। আমি তোমাকে রানী করে রাখবো। আমার যা কিছু আছে সবই তো। শোনো, ড্রিঙ্ক কম করো কেমন? মান্দার মা রান্না করে দিয়ে গেলে খেয়ে নিও, অনিয়ম করো না বেশি। চিকুর শোনো, চিকুর শোনো, কাল সকালে আমি গাড়ি পাঠিয়ে দেবো। আমি ফিরবো না দীপ্ত, আমাকে আর খুঁজতে যেও না। তোমার পাটরানী হয়ে আর এই জন্মে থাকা হলো না আমার। প্লিজ চিকুর, চিকুর একটা বার আমার কথাটা শোনো। তোমার অর্থ, প্রতিপত্তি, ক্ষমতার সাম্রাজ্যে তুমি ভালো থেকো চিকুর, দীপ্ত। চিকুর তুমি এরকমটা করতে পারো না। চিকুর, চিকুর, আর ইউ লিসেন টু মি? চিকুর, চিকুর। হ্যালো দীপ্ত। হ্যাঁ বলো। বলছি বাবা, চিকুর কি তোমার ওখানে গেছে? হ্যাঁ, যা দিমাগ আপনার মেয়ের, সে নিজের মান খুইয়ে আসবে? এটা মাথা গরম করার সময় না দীপ্ত। একটা একটা খুব বড় বিপদ হয়ে গেছে। কি হয়েছে? বিপদ মানে চিকুরকে কোথাও পাওয়া যাচ্ছে না বাবা। আজ সকাল থেকেই অনেক খুঁজেছি, কিন্তু তা পাইনি ওকে কোথাও। কোথায় যে গেল আমার মেয়েটা। হ্যাঁ, দেখুন, নিজের আশিকের সাথে পালিয়েছে বোধহয়। শাট ইউর মাউথ! আমার মেয়ের সম্পর্কে এমন নোংরা কথা বলার কোনো অধিকার নেই তোমার। বাবা, শ্বশুর মশাইয়ের দেখি মেয়ের উপর খুব দরদ উতলেছে। হ্যাঁ, ঠিকই, দরদ উতলেছে আমার।
এই দরদটা যদি আগে উতলাতো আমার, তাহলে তোমার মতো একটা স্কাউন্ড্রেলের হাতে আমার মেয়েটাকে তুলে দিতাম না। কি বলতে চাইছেন আপনি? চিকুরের গায়ে মারের দাগগুলো দেখেছিলাম আমি, দীপ্ত। দেখেও আমি সেজন্য অনুতপ্ত। আমি ক্ষমাও চেয়েছিলাম চিকুরের কাছে, কিন্তু ও মানল না। উপরন্তু বড় বড় কথা শোনালো। আসলে আসলে দোষটা তোমার একার নয়, দীপ্ত। আমিও তোমার মতোই এতদিন ভাবতাম যে মেয়ে মানুষ বারবার অপমানিত হয়েও, কিন্তু চিকুরটা সব হিসেবগুলো গোলমেল করে দিল, বুঝলে? যাকগে, রাখছি আমি। চিকুর কি কোনো চিঠি লিখে রেখে গেছে বাবা? মানে আপনারা কি পুলিশে এফআইআর করেছেন? আমি কি আসবো? রাখছি দীপ্ত, কোনো দরকার হলে জানাবো। নারান্দা, আজ কোথায় শো আছে গো? ওই তো বর্ধমানের ওই ঘুষ করায়। আর একটা তোমার ওই এ নারান্দা, পাড়ায় পুলিশ এসছে কেন গো? উম, ওই আর কি, এমন কিছু না। আহ, জানলে বলো না। ওই তোমার ওই সরকারদের বড় মেয়েটাকে নাকি সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হোয়াট? পাওয়া যাচ্ছে না? পাওয়া যাচ্ছে না? পাওয়া যাচ্ছে না মানেটা কি? একটা জলজ্যান্ত মেয়ের কি হবে? কি- কি গো নারান্দা, কি 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 বলছো? মল্লার দাদা, তুমি শান্ত হও, ওই সব দিকে মাথা দিও না। আই হ্যাভ টু গো। আমি একবার ওদের বাড়ি যাব। প্লিজ নারান্দা, ছাড়ো আমাকে। আই হ্যাভ টু গো নারান্দা। তুমি মাথা খারাপ করো না দাদা বাবু, তুমি ওদের বাড়ি যেও না। শুধু শুধু কেলেঙ্কারি হবে একটা, মেয়েটার কলঙ্ক বাড়বে। থাকতে হবে। আমি একটা মস্ত কাপুরুষ, জানো নারান্দা, মস্ত কাপুরুষ। I'm a big failure. I am a big failure. শান্ত হও দাদা বাবু, শান্ত হও। তুমি এরকম করো না, তোমার শরীর খারাপ করবে। ভয় পেও না নারান্দা, ভয় পেও না। আমায় চিকুর গান নিয়ে বাঁচতে বলেছিল, জানো তো। এই যতদিন গান আছে না, আমি মরবো না গো, আমি মরবো না। গাড়িটা রেডি রাখতে বলো নারান্দা, বর্ধমানের রাস্তায় জ্যাম পড়তে পারে। তুমি গাড়িতে যাবে মল্লার দাদা? হ্যাঁ, যাবো। তোমার গল্প বলো কাকে। হ্যাঁ কাকুন, বল। হ্যালো, হ্যালো বিটনু, সর্বনাশ হয়ে গেছে রে। মানে মানে কি হয়েছে? এনিথিং সিরিয়াস? বল, কি হয়েছে বল আমায়। দিদি একটা চিঠি লিখে কোথায় চলে গেছে, ফিরবে না লিখেছে। হোয়াট? মানেটা কি? তোরা পুলিশে খবর দিসনি? আর হলোই বা কি? মানে কি করে হলো এরকম? আমি কিচ্ছু জানি না বিটনু, খুব ভয় করছে আমার। আরে এভাবে ভয় পাস না তুই, আমি আছি তো। দিদি চিঠিটাতে কি লিখে গেছে? মায়ের কাছে লিখেছে, আমি পড়িনি এখনো। মা কেমন থম মেরে গেছে জানিস? আরে শোন শোন শোন, টেনশন করিস না এত, বি এ ব্রেভ গার্ল। এবার কি হবে আমাদের? বাবা তো এবার। আরে কিচ্ছু হবে না রে বাবা, আমি আছি তো। এত রেস্টলেস হয়ে পড়লে কি করে হবে? রাখছি এখন। ঠিক আছে, রাখ তবে। শোন না, হ্যালো, বলছি খেয়ে নিস কিছু, খেয়াল রাখিস নিজের, বাড়ির সবাইকেও দেখিয়ে রাখিস তুই। রাখছি। সারাদিনের গুমোট গরমের পর অবশেষে এখন একটু ঠান্ডা হাওয়া ছেড়েছে। বৃষ্টি হবে কি? নিজের ঘরের দুধ সাদা বিছানায় শুয়ে আছেন বিনীতা। খুব মাথা ধরেছে তার। কর্তা এখনো ঘরে আসেননি। আসলে একদিকে মেয়ের হঠাৎ নিরুদ্দেশ হয়ে যাওয়াটা মানতে পারছেন না তিনি। অন্যদিকে পরিবারের সম্মানহানির ভয়েই হয়তো তেমন খানা তল্লাশিও করতে পারছেন না। নাকি
চিকুরের শেষ অনুরোধ রাখতে চেয়েছেন সরকার ম্যানশনের স্বঘোষিত ঈশ্বর নৃপতি সরকার। আজ দিন 7 হলো চিকুর নিরুদ্দেশ হয়েছে। এর মধ্যেই কর্তার মধ্যে কিছু সামান্য পরিবর্তন লক্ষ্য করেছেন বিনিতা। যেমন ঘটনার পরপরই নিজের হাতে কাঁকনের সম্বন্ধ ভেঙে দিয়ে এলেন কর্তা। অথচ পাত্রপক্ষ সব জেনে রাজি ছিল বিয়েতে, তবু বিয়ে ভেঙে এসে কর্তা বলেছিলেন, মেয়েকে জিজ্ঞেস করো ওর কোনো ভিন্ন মত আছে কিনা। তারপর কাল রাতে কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে শুয়ে থাকা বিনিতা টের পেয়েছিল অনেক রাতে একটা পাতলা চাদরে কে যেন তাকে ঢেকে দিয়ে গেল। বিনিতা এই স্পর্শ চেনেন, তবে এই স্পর্শে এতদিন আঘাত বা কামনায় টের পেয়েছিলেন। স্নেহ এই প্রথম টের পেলেন। বিনিতার মনটা আর্দ্র হয়ে উঠতে উঠতেও হয় না। তার চোখের সামনে ভেসে ওঠে রক্তে পিচ্ছল হয়ে যাওয়া একটা স্নানঘর। সেই স্নানঘরে শাওয়ারের নিচে বসে ব্যথায় ক্লিষ্ট বিনিতা, আর তার হাতে ধরা 8 মাসের একটা ভ্রূণ। নৃপতি বিনিতার অনাগত তৃতীয় সন্তান, পুত্র সন্তান। হ্যাঁ, চিকুর আর কাঁকনের জন্মের পর আবার গর্ভিণী হয়েছিলেন বিনিতা। জীবনের ঝুঁকি ছিল প্রবল, তবু নিজের সংস্কার বশে আর কর্তার ইচ্ছায় পুত্র সন্তানের আকাঙ্ক্ষায় তৃতীয়বারও গর্ভধারণ করেছিলেন তিনি। 7 মাসের সাতভক্ষণ অনুষ্ঠানও খুব ধুমধাম করে হয়েছিল। তারপর যখন মাস 8 গর্ভ, তখন একদিন রাত্রেবেলা নৃপতি এক বারাঙ্গনাকে তুলে নিয়ে এলেন বাড়িতে। বিনিতাকে মেয়েদের ঘরে জোর করে পাঠিয়ে দিয়ে সেই বারাঙ্গনাকে নিয়ে নিজের ঘরে ঢোকার উদ্যোগ করতেই জীবনে প্রথমবারের মতো বিনিতার প্রবল প্রতিরোধের মুখে পড়েন নৃপতি সরকার। বাদানুবাদ চলে কিছুক্ষণ, শেষে প্রচণ্ড রেগে 8 মাসের গর্ভবতী বিনিতাকে এক ধাক্কা দিয়ে ফেলে দেন তিনি। ঘর সংলগ্ন সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ে বিনিতা, আর সাথে সাথে জ্ঞানও হারান। বাড়ির চাকর বাকরেরা কোনো মতে বিনিতাকে বাথরুমের শাওয়ারের নিচে বসিয়ে দিয়ে শাশুড়িকে ডাকতে যায়। বিনিতার জ্ঞান ফিরলে সে দেখে চারপাশে বহু রক্ত, আর তার বহু কষ্টের সন্তানটি তার শরীর ছেড়ে বেরিয়ে এসছে মৃত অবস্থায়। সে আজ প্রায় 18 বছর আগেকার কথা। তবু আজও সেই দৃশ্য ভাবলে ভয়ে, রাগে, বেদনায় বিনিতার মনটা ঝিনঝিন করে ওঠে। সে মা হয়ে তার সন্তানকে রক্ষা করতে পারল না, তার ওপর নিজের ছেলের হন্তারকের ঘর করে গেল সারা জীবন ধরে। নিজের আত্মসম্মানের জন্য কি বা করল সে? অথচ চিকুর তার মেয়ে হয়ে পারল। বালিশের নিচে রাখা চিকুরের চিঠিটা আবার খুলে বসল বিনিতা। এই নিয়ে প্রায় 12 দশেক। রাত নিঝুম। চিকুর জানে আজ রাতেই ওকে বেরিয়ে পড়তে হবে। কালই কাঁকন মাসির বাড়ি থেকে এসে পড়বে। তাছাড়া বেশি দেরি করলে আবার পুরনো মায়া এসে জড়িয়ে ধরবে ওকে। অথচ বেরোতে যে হবেই। ওর মতো কত মানুষ সারা জীবন ধরে শীতকাটি খুঁজেও পায় না। আর ঈশ্বর যখন ওকে সেই সুযোগ দিয়েছেন, কাল সকালে সবাই কি খুব কষ্ট পাবে? ওকে খোঁজাখুঁজি করবে? কাঁকন, ঠাম্মি, মা, বাবা। একটা চিঠি লিখে যাবে চিকুর। আর কেউ না হোক, মায়ের অন্তত ওর সবটুকু জানার অধিকার আছে। হাতের ব্যাগটা বিছানার ওপর রেখে পড়ার টেবিলটা টেনে নিয়ে বসলো চিকুর। একটা নোটপ্যাড আর পেন তুলে নিল। শ্রীচরণে সুমা, চিঠির শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি। এই জীবনে আর তোমার মনের মতন হতে পারলাম না মা। অথচ বিশ্বাস করো, আমি সারা জীবন ধরে তোমার দেওয়া লক্ষ্মী মেয়ে হওয়ার শিক্ষাই মেনে চলতে চেয়েছি। বিয়ের আগে যেমন বাবার সব ন্যায় অন্যায় মেনে নিয়ে
তোমাদের মনের মতন হতে চেষ্টা করেছি, তেমনই বিয়ের পর দীপ্তর সব ইগো, সব জেদ, সব অন্যায় আবদারের সাথে আপ্রাণ মানিয়ে চলতে চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। বিশ্বাস করো মা, বিয়ের পর এক মুহূর্তের জন্য আমি মল্লারকে মনে আনিনি। অথচ দীপ্ত সময়ে অসময়ে মল্লারের নাম নিয়ে আমায় হিউমিলিয়েট করত। আজ যখন সব বলবো বলে ঠিকই করেছি, তখন বলতে বাধা নেই, আমাদের খুব ঘনিষ্ঠ সময় দীপ্ত বারবার জানতে চাইতো বিছানায় কে বেশি ভালো, ও নাকি মল্লার। হয়তো আমাদের কোনো শুভাকাঙ্ক্ষী মল্লারের কথাটা দীপ্তর কানে দিয়েছিল। তাতে অবশ্য দীপ্তর যে খুব আঘাত লেগেছিল এমন নয়, বরং এতে যেন ওর প্লেজারটাই কিছুটা বেড়ে গিয়েছিল। দীপ্ত আসলে খুব স্যাডিস্ট। আমায় ঘেন্না করতো মা, খুব ঘেন্না করতো। প্রতি মুহূর্তেও আমার নারীত্বকে অবমাননা করত। আমি কাঁদতাম প্রথম প্রথম খুব, তাতে দীপ্ত খুব আমোদ পেত। পরের দিকে গা সওয়া হয়ে যাওয়ায় আমি যখন আর আগের মতন কান্নাকাটি করা বন্ধ করে দিলাম, তখনও গায়ে হাত তুলতে শুরু করলো। অথচ দীপ্ত দাবি করত ও নাকি আমায় ভালোবাসে। দীপ্তর দেওয়া এক গা গয়না আর দামি শাড়ির প্রাচুর্যে ঢাকা আমিও বিশ্বাস করতে চাইতাম যে যতই গায়ে হাত তুলুক বা অপমান করুক, আসলে লোকটা আমায় ভালোই বাসে। বরের হাত ধরে সুখী গৃহিণী সেজে যখন এ বাড়িতে আসতাম, তখন তোমরা আমার শাড়ি গয়নাটাই দেখতে। আমার শাড়ি গয়নার নিচে আমার অসুখগুলো সব সময় এড়িয়ে গেছো। দীপ্ত আমার গান গাওয়া, আমার লেখালেখি পছন্দ করতো না, তাই সেসব জলাঞ্জলি দিয়েছিলাম কবেই। তবু ওর মনের মতন হতে পারলাম কই। সবকিছু তবু ঠিকঠাক চলছিল জানো মা। কে জানে, হয়তো সেদিনের পার্টিতে হওয়া ঘটনাটাও ভুলে যেতাম একদিন। আমার মতন দুর্বল আত্মবিশ্বাসী মেয়েরা যা করে থাকে আর কি। কিন্তু ঈশ্বর হয়তো আমার জন্য অন্য কিছু ভেবে রেখেছিলেন, তাই মাতৃত্বের আশীর্বাদ দিলেন আমায়। পিরিয়ড মিস হওয়ার পর একদিন বাড়িতেই টেস্ট করাই, তারপর দীপ্তকে লুকিয়ে ডাক্তারের কাছে যাই। আমি 3 মাসের প্রেগনেন্ট মা, কিন্তু এই কথা আজ অব্দি কেউ জানে না। শুধু তোমায় বলতে ইচ্ছে হলো। মায়েদের তো অনেক শক্তিশালী হতে হয় মা, তাই আমিও হলাম। এতদিন এত অপমান অত্যাচারের মাঝেও যে আমি ঘর ভাঙার কথা ভাবতে পারিনি, সেই আমি আমার সন্তানের আসার খবর পাওয়ার দিনই সিদ্ধান্ত নিই যে আমি দীপ্তর ঘর ছাড়ব। আমি জানি একটা বাচ্চার বড় হতে বাবা মা দুজনকেই প্রয়োজন। দীপ্তর মতন আমি অনেক প্রাচুর্য দিতে পারবো না আমার সন্তানকে, কিন্তু একটা সুস্থ স্বাভাবিক জীবন দেব। আমার আর কাকনের মতন আমার সন্তান মায়ের কান্না আর বাবার হুঙ্কার শুনে কাঁদতে কাঁদতে ঘুমোবে না কখনো। আমার মতন ভীষণ ভীতু বা দীপ্ত বা বাবার মতন উগ্র ও জেদি হবে না আমার সন্তান। উত্তরবঙ্গের কোথাও একটা খুব সামান্য চাকরি পেয়েছি, বেতনও খুব সামান্য, তবে আমাদের 2 পেট চলে যাবে। ভাগ্যিস নামি পাত্রের সাথে বিয়ে দেবে বলে বাবা পড়াশোনাটুকু করিয়েছিলেন। যা বলছিলাম, আমায় খুঁজতে যেও না মা, তোমাদের অনেক কষ্ট দিলাম এই জীবনে, পারলে আমায় ক্ষমা করো। আর একটা কথা মা, বাবাকে বলো বিতনু খুব ভালো ছেলে, এমনকি মল্লারের মতন অকর্মণ্য বা বেকারও নয়। তোমরা কাকনের বিয়েটা বিতনুর সাথেই দিও, আর একান্ত যদি না পারো তবে তুমি মা হয়ে 1 শিশি বীজ দিও কাকনকে। আমি যে যন্ত্রণায় দিন রাত দগ্ধেছি, কাকনটা তা সইতে পারবে না মা। খুব ছোট মা, ও একদম নিষ্পাপ। আমার মাথা খাও মা। আমি চলি মা, অনেক দূরের যাত্রী আমি এখন। আমায় আশীর্বাদ করো যেন তোমার মতন
মা হতে পারি। ইতি, তোমার ঘর ভাঙা অলক্ষী মেয়ে চিকুর। চিঠিটা শেষ করে চোখের থেকে চশমা খুললেন বিনিতা। চোখের জলে চিঠিটা ভিজে গেছে অল্প, কয়েকটা অক্ষরও ঝাপসা হয়ে গেছে। চিকুর যাওয়ার পর এই 1 বছর প্রতিদিন একবার করে চিঠিটা পড়েন বিনিতা। গত মাসে কাকন বিতনুর বিয়ে ছিল, খুব হইচই গেছে, তাই আগামীকাল বিনিতা, নৃপতি আর বেনুবালা যাচ্ছেন হাওয়া বদলের উদ্দেশ্যে দার্জিলিংয়ে। এই কমাসে নৃপতিবাবুর স্বাস্থ্যও ভেঙে পড়েছে, অনেক আগে সেই তেজটাও কমে গেছে। দীপ্ত আজকাল একজন নামকরা সাইকিয়াট্রিস্টের আন্ডারে রয়েছে। মল্লারের নতুন গানের অ্যালবাম বেশ নাম করেছে, বিশেষ করে গানের কথাগুলো অসাধারণ। তবে অ্যালবামের লিরিসিস্টের নামের জায়গায় লেখা আছে চিকুরের নাম। চিকুরের খবর তেমন কিছু আর পাওয়া যায়নি, তবে দুটো পাহাড়ি ঝোড়া সেদিন বলা বলি করছিল চিকু তার ছোট্ট ছানাকে নিয়ে মেঘ পাহাড়ের দেশে দিব্যি আছে। পাহাড়ি ঝর্ণা আর পাখিদের গানে ঘুম ভাঙে ওদের, আর শীতের ওমে রাত্রে ঘুম আসে ওদের। আলোয় ভরা সেই জায়গায় নাকি অন্ধকারের কোনো চিহ্ন নেই, একমাত্র নিজেদের পায়ের বেড়ি কাটা শীতকাঠি খুঁজে পেয়ে গেলে তবেই সবাই সেই চমৎকার দেশে যেতে পায়। সবাই ছেড়েছে নাই যার কেহ, তুমি আছো তার আছে তব স্নেহ। নিরাশ্রয় জন পথযার গেহ, সেও আছে তব ভবনে, সেও আছে তব ভবনে। তুমি ছাড়া কেহ সাথী নাই আর, সম্মুখে অনন্ত জীবন বিস্তার। তুমি ছাড়া কেহ সাথী নাই আর, সম্মুখে অনন্ত জীবন বিস্তার। কাল পারাবার করিতেছ পার, কেহ নাহি জানে কেমনে রয়েছ নয়নে নয়নে। নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। কেমন লাগলো আজকের গল্প? আশা করি এই বছরের শেষ সময়ে এসে একটা ভালো গল্প আমাদের শ্রোতাদেরকে উপহার দিতে পারলাম। শুধু নারী শক্তির জয়গান নয়, এই অস্থির সময়ের একটা প্রতিচ্ছবি তুলে ধরার চেষ্টা করেছেন লেখিকা শতরূপা নাগপাল। লেখিকাকে অসংখ্য ধন্যবাদ রাস্টিস প্রোডাকশনের পক্ষ থেকে এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। আশা করি পরবর্তীতেও ওনার সহযোগিতা আমরা পাব। আজকের গল্পে চিকুর ও বেনুবালার চরিত্রে নেহা, কাকন ও মিসেস বসুর চরিত্রে পিয়ালি, বিনিতার চরিত্রে বিদ্যারেজ, নৃপতি ও বিতনুর চরিত্রে শুভম, চাকর ও নারান্দার চরিত্রে ঋষিকেশ, দীপ্তার্কর চরিত্রে রেজ এবং গল্প পাঠে ও মল্লারের চরিত্রে আমি সুমন। গল্পে ব্যবহৃত গানে নয়ন তোমারে, কতবার এবং ভিনদেশী তারার কণ্ঠে শুভম ও রেজ, এবং বন্দিজে সোমা চক্রবর্তী। সোমা চক্রবর্তীকে অশেষ ধন্যবাদ এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য।
গল্পের সাউন্ড মাস্টার মিক্স এবং বিজিএমে রেজ, গল্পের শব্দগ্রহণ এবং টিম ম্যানেজমেন্টে ঋষিকেশ মণ্ডল। কেমন লাগলো আজকের গল্প সেটা জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে বা ডেসক্রিপশন বক্সে থাকা আমাদের ইমেল আইডিতে।